এটা বহুত মানুষের কোশ্চেন, আমার বিয়ে নিয়ে এত পরিমাণ কমেন্ট আসে যে আমি এগুলো তো বলি না আসলে, বাট আজকে কথায় কথায় উঠে গেল। মানে আমার আজকে বলার কোনো ছিল না, ইন্টেনশন ছিল না, তোমাদের জানানোর কোনো ইন্টেনশন ছিল না, বাট কথায় কথায় উঠে গেল। আমি মানে এটা আমার লাইফের একটা ফিলোসফি যে আব্বু তখন আমাকে একটা কথা বললো ওই দিন, ওই কথাটা আমার লাইফের পুরো 180 টার্ন নিছে। উনি বলছে মানে এটা ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট যে আমি 4th ইয়ারে থাকা অবস্থায় আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারছি অ্যান্ড উইথ ফ্যামিলি। মানে আমার মাঝে 3-4 মাস এরকম গেছে যে পুরা 1 মাসের হাত খরচ আমি 100 টাকা দিয়ে চালাইছি। হ্যাঁ, এই জন্য আমি বুঝি যে যারা আসলে একটা গ্রাম থেকে উঠে আসে, টাকা পয়সা যাদের অনেক সমস্যা, তারা আসলে কী টাইপের মেন্টাল পেইন ফিল করে এটা আমি বুঝি। এই জন্য কেউ যদি আমাকে কখনো আসলেই বোঝাইতে পারে, আমি মেবি বাড়ি থেকে প্রথম গ্র্যাজুয়েশন করলাম, তো আব্বা হাসতে হাসতে বললো হ্যাঁ হিসাব করলে তাই। তো পরে একটু আমরা নিজেরাই রিমাইন্ড করলাম যে আসলে আমাদের 2 জেনারেশনে কেউই ইউনিভার্সিটিতে আসে নাই। ফাইনালি কোচিংয়ের সময় ওই সেম প্যাটার্নে পড়ছে, ভালো করছে। ও হচ্ছে যে তোমার বুয়েটে র্যাঙ্ক করছে, আমি কিন্তু ওই জায়গাতে করতে পারিনি, বিকজ ওই গাইডেন্সটা আমার ছিল না, আমার কানেকশন ছিল না, কোনো ভাইয়ের সাথেই কানেক্টেড ছিলাম না ওই সময়তে। যে আমাদের তো ফুল সিলেবাস ছিল 19 ব্যাচে, আমরাই লাস্ট ফুল সিলেবাসের ব্যাচ। তোমরা তো ফুল সিলেবাস পড়ছো, বাট পাস তো অটো পাস। আচ্ছা, এই কোশ্চেন করার রিজন ছিল যে আপনার মতো সিচুয়েশনে অনেকে থাকে গ্রামে। আমাদের অডিয়েন্স দেখা যায়, আমরা হচ্ছে যখন জিওগ্রাফি দেখি যে ঢাকার বাইরে সবাই, সো অনেকে রিলেট করতে পারবে আপনার সিচুয়েশন। সো তাদেরকে যদি কিছু বইলা মোটিভেট করতেন যে ঢাকা এবং গ্রামের ভিতরে পার্থক্য বলি তোমাকে। ঢাকায় যে আছে সে অলরেডি ঢাকায় আছে, ওর অ্যাচিভ করার কিছু নাই, ওর ঢাকাটাই অ্যাচিভমেন্ট, ঠিক আছে। আর যে গ্রামে আছে ও লাইফে কিছু করতে গেলে অ্যাচিভ করে ঢাকা পর্যন্ত আসা লাগবে, তারপরে লাইফে কিছু করতে পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য পডকাস্ট প্রেজেন্টেড বাই এরেড গ্রুপ। আজকে আমাদের সাথে আছে তোমাদের অত্যন্ত ভালোবাসার একজন কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর বা শিক্ষক, মিল্টন খন্দকার ভাইয়া। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ মৃধা, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? ভাই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা অনেক প্যারার পরে পাইলাম আজকে একটা টাইমের জন্য। ভাই আর কেমিস্ট্রি ক্লাস করে নাই এরকম মানুষ কিন্তু খুব কমই আছে, যে আমার সাথে তোমাদের নীরব ভাই আছে। হ্যাঁ, আমি কলেজ লাইফে থাকতে ওনার অনেক, ঠিক আছে। তো আমরা কিন্তু কম বেশি বলতে পারো যে ভাইয়ার ক্লাস সবাই দেখছি, বাট ভাইয়ার অ্যাডমিশন জার্নিটা নিয়ে কি আমরা তো সবাই সব কিছু জানতে পারছি? আমার কাছে মনে হয় মিল্টন ভাই ইজ ভেরি হাম্বল। স্টোরিগুলাকে ভাই খুব একটা করে হাইলাইট আজ পর্যন্ত আমি করতে দেখি নাই কোথাও, বলা হয় টুকটাক, খুব কম দেখছি ভাই। মানে আমার সামনে খুব কম কন্টেন্টই আসছে যেখানে আপনি আপনার স্টোরিটা খুব বেশি হাইলাইট করছেন। আমি চাচ্ছি ভাই আজকে এই পডকাস্টটা তাদের জন্য হোক, ওই স্টুডেন্টের জন্য হোক যারা চায়, যারা খুব সমস্যার মধ্যে থাকে, অ্যাডমিশন সিজন তাদের জন্য অনেক কষ্টদায়ক, বিভিন্ন প্রকারের ক্রাইসিস ইনক্লুডিং ফিনান্সিয়াল ক্রাইসিস, ফিজিক্যাল হেলথ প্রবলেম থেকে শুরু করে মেন্টাল হেলথ প্রবলেম থেকে শুরু করে, এগুলো থেকে একটা মানুষ কিভাবে বের হয়ে আসে অ্যান্ড দেন হি বিকামস ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড কেমিস্ট্রি টিচার্স। আই ক্যান সে ইট প্রাউডলি, মানে আমি তার সাথে বসে আছি। এইটাতে আমরা পুরো জার্নিটা ভাইয়ের শোনার চেষ্টা করবো, যে এই কথাগুলো হয়তো ভাই অনেকখানি বলেন না এখনও। তো লেটস জাম্প ইনটু দ্য স্টোরি। মিল্টন ভাইয়ের কাছে আমি চলে যাবো যে ভাই আপনার কলেজ লাইফে কলেজ কোনটা ছিল অন দ্য ফার্স্ট প্লেস? আমি হচ্ছে পড়াশোনা করছি যশোর ক্যান্টনমেন্ট কলেজে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ হচ্ছে তোমার আমাদের যশোর এরিয়াতে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট তোমার সেনা শাসিত কলেজগুলোর ভিতরে একটা, এবং রেজাল্টের দিক দিয়েও মোটামুটি ভালোই করে, সব দিক দিয়ে মোটামুটি আমাদের অত্র এরিয়াতে সবাই চিনে, মানে যশোরের ওই দিক অঞ্চলে। ভাই কি তাহলে হোম টাউনে যশোরে ছিল? হ্যাঁ, হোম টাউন যশোরে না, আমার হোম টাউন হচ্ছে ঝিনাইদা থেকে অনেক দূরে। মানে ধরো যে আমার বাসা থেকে যশোরে যাইতেও যতটুকু সময় লাগে, ঝিনাইদা যাইতেও ততটুকু সময় লাগে, আবার চুয়াডাঙ্গা আসতেও ততটুকু সময় লাগে। তো মানে একদম গ্রামে। তো গ্রামে হচ্ছে তোমার আমি যদি বলি আমার বাসা থেকে জাস্ট 10 মিনিট দূরে ইন্ডিয়া বর্ডার, মানে এত গ্রাম। ওখান থেকে বাস 3 দিকে যায়, এক হচ্ছে যশোরের দিকে যায়, এক হচ্ছে ঝিনাইদার দিকে যায়, এক হচ্ছে চুয়াডাঙ্গার দিকে যায়। যে কোনো তুমি জেলা শহরে যাইতে গেলেই তোমার 3 ঘন্টা সময় লাগবে বাসে করে যাইতে। ভাই আপনার তাহলে হোম টাউন বুঝলাম, বাট আপনি থাকতেন কোথায় কলেজ লাইফে? কলেজ লাইফে আমি হচ্ছে তোমার যশোরে যে মেসে থাকতাম। মানে তখন থেকেই মেস কালচারের সাথে বড়। 2000 আমি হচ্ছে তুই এই যে 2017-এ তো তোমার বাসা থেকে বের হয়ে গেলাম এসএসসি পাস করার পরে, এরপরে থেকে বাইরে, মানে 17 থেকে এখন হচ্ছে 25, পুরাটা বাইরের লাইফ। 8 বছর? হ্যাঁ, প্রায় 8 বছর এই পুরা বাইরে তোমার জীবন কাটতেছে। বাড়িতে ওই তো ঈদে যাওয়া হয়, এর বাইরে। এটা কিন্তু ভাই বাংলাদেশের প্রায় অ্যাটলিস্ট 70% স্টুডেন্টের লাইফ। হ্যাঁ। কলেজ লাইফ কেমন ছিল ভাই? মানে আপনার কলেজের এক্সামগুলো কেমন হইতো?
অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কলেজে ভালো ছিল, আমরা এখন অ্যাডমিশনে কি করবো? কলেজ লাইফ আসলে আমি খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতর দিয়ে গেছি। মানে ধরো যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়ার মতো মানে যেই ফাইন্যান্স লাগে আর কি, সেটা আমার ফ্যামিলি ছিল না। আমার আব্বু একজন দর্জি, মানে আই ক্যান প্রাউডলি সে দ্যাট। তো উনি হচ্ছে যে আমাকে ওনার ভিশন, যে উনি স্বপ্ন দেখছে যে ওনার এই ছেলে যেহেতু মাথা ভালো, বাইরে পড়াতে হবে, তো উনি জানতো যে অনেক কষ্ট হয়ে যাবে, তারপরে উনি ওখানে ভর্তি করাইছে। তো আমি ডিবিবিএল একটা স্কলারশিপ পেতাম, ওটা হচ্ছে মান্থলি 2000 করে টাকা দেয়, এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য পাইছিলাম। তো ওইটা থেকে আমার 2000 মতো আসতো, আর মোটামুটি 5,500 থেকে 6,000 মতো ওখানে কলেজে খরচ যেত তখন যশোরে থাকতে, সব মিলাই মেসে টেসে ইচ অ্যান্ড এভরিথিং খরচ। তো 2000 আমার এখান থেকে আসতো, আব্বুর তাও মান্থলি তোমার 3500 থেকে 4000 টাকা দেওয়া লাগতো। তো ওইটাই আব্বুর জন্য তখন অনেক কষ্টের একটা ব্যাপার ছিল দেয়া। তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অনেক মানে খারাপ কন্ডিশনের ভিতর দিয়ে গেছি। ট্রাই করতাম একদম কম খরচে চলার, পকেট খরচ একদম কম করার, তো যতটা সেভে চলা যায়। তো একটা মেসে থাকতাম, ওখানে তোমার আই গেস 3 রুমের একটা সিটে থাকতাম, 800 টাকা সিট ভাড়া নিত, খাওয়া দাওয়া সব মিলায় ওখানেই প্রায় 3000 চলে যাইতো, 2200, 2300, 2400 টাকা করে খাওয়া খরচ আসতো। খুব স্বাভাবিক ভাই, এই কষ্টগুলো এটা হবে। 3000 যাইতো, ওদিকে যাইতো 2000, কলেজে যাইতো 2000, এর থেকে বেশি হাত খরচ মিলে 5.5 মতো যাইতো। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপের দিকে গেছে। কলেজ লাইফে আমি তো একটু ছোটোবেলা থেকে একটু মানে এক্সপ্রেসিভ টাইপের মানুষ, মানে ধরো কবিতা আবৃত্তি, তারপরে মঞ্চে যে বক্তব্য দেয়া, তারপরে হচ্ছে যে তোমার উপস্থাপনা করা, এগুলাতে খুব বেশি ছোটোবেলা থেকেই ইন্টারেস্টেড ছিলাম। মানে নিজেকে প্রেজেন্ট করা যায় এরকম সব জায়গাতে আগ্রহী ছিলাম। বাট গ্রামে যেহেতু ছিলাম, ওখানে তো তেমন একটা অপরচুনিটিস নাই। তো বাইরে যাওয়ার পরে যশোর ক্যান্টনমেন্ট কলেজে অনেক বড় বড় স্টেজ পাওয়া গেছে, ফ্লোর পাওয়া গেছে। ধরো আমি খুব ছোট্ট একটা গ্রাম থেকে, ছোট্ট একটা স্কুল থেকে গেছি, তো সেখানে মানে ওই 26শে মার্চ, 16ই ডিসেম্বর এগুলাতে বাইরে থেকে ডেকোরেটর এসে স্টেজ তৈরি করে, সেখানে যে পারফরমেন্স হয় ওইটুকুই আমরা দেখি। যশোর ক্যান্টনমেন্ট কলেজে যে দেখতেছি বিরাট বড় অডিটোরিয়াম আছে, তারপরে হচ্ছে যে স্টেজ আছে, সেখানে সবসময় রেডি থাকে, জাস্ট কালকে প্রোগ্রাম হবে, কলেজের ভিতরের একটা টিম সেখানে হচ্ছে যে সাজাই ফেলতেছে, প্রোগ্রাম হইতেছে। তো এইগুলা দেখে নিজেকে প্রেজেন্ট করার যে একটা আগ্রহ, ওটা খুব ভিতর থেকে আসতো। তো ফার্স্ট ইয়ার থেকে আমি তোমার কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে অনেক বেশি জড়িয়ে গেছিলাম। যে কোনো টাইপের উপস্থাপনা, প্রোগ্রাম, এটা সেটা হইলে ওখানে অনেক টাইম দিতাম। তো ওগুলাতে তো আবার ব্যাক স্টেজের প্রিপারেশন লাগে, তো ক্লাস বাঙ্ক করে, ক্লাস কম দিয়ে ওদিকে চলে যেতাম। এমনিতে ক্লাস বাঙ্ক করলে অনেক বকাবকি করে, বাট ক্যান্টনমেন্ট কলেজ যেহেতু আর্মি শাসিত, স্পোর্টস বেশি হয়, তো এইগুলাতে টাইম দিলে ওরা আবার খুব খুশি। তো পরে ওইগুলাতে টাইম দিছি। বড় প্রবলেম সেটা হচ্ছে যে ধরো আমি তো 6 থেকে 10 পর্যন্ত প্রচুর পড়ুয়া একজন স্টুডেন্ট ছিলাম। আমার গ্রামে তেমন একটা ফ্রেন্ড নাই, খুব নিরিবিলি একজন মানুষ, স্কুলের হাতে গোনা কিছু মানুষের সাথে মেলামেশা করতাম, গ্রামে তেমন একটা ফ্রেন্ড নাই বললেই চলে। তো সবসময় পড়াশোনার ভিতরেই থাকতাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তাম আর পুরো একাডেমিক পড়াশোনা। তো ধরো নিজে রিডিং পড়ে আর কি জেএসসি, এসএসসি এগুলাতে রেজাল্ট ভালো করা। এসএসসিতে আমার পজিশন একটু ভালো ছিল, উপজেলাতে আমি আর কি ফার্স্ট প্লেস করি আমাদের উপজেলাতে এবং বৃত্তি পাই। জেএসসি তারপরে হচ্ছে পিএসসি, এসএসসি তিনটাতেই বৃত্তি ছিল এবং তিনটাতেই র্যাঙ্ক ছিল, বাট তোমার হচ্ছে এসএসসিতে যে ফার্স্ট প্লেস পাই আলহামদুলিল্লাহ। তো পরে যে দেখা যাচ্ছে যে ওই সময় থেকেই ওই যে দেখা যাচ্ছে এই ছোটো ছোটো জিনিসপত্রগুলোতে আগ্রহ যেমন ছিল, আবার পড়াশোনার প্রতিও একটা ব্যাপক আগ্রহ ছিল এবং একটা কনফিডেন্স চলে আসছিল যে না, আমি পড়লে আমি পারবো। তো ফার্স্ট ইয়ারে যখন আমি অনেক কম পড়াশোনা করে, মানে ধরো এসএসসিতে যেই পরিমাণ পড়াশোনা করছি, এইচএসসিতে যে তার 3 গুণ 4 গুণ বেশি পড়তে হয়। বাট আমি কলেজে যে দেখতেছি যে আমি কম পড়াশোনা করেই ফার্স্ট ইয়ারে হাফ ইয়ারলি এক্সামে আমি কলেজে টপ পজিশনে চলে আসি। তা আমি তখন ভাবছি আরে আমি মেবি অনেক মেধাবী হয়ে গেছি, এত কম পড়াশোনা করে পজিশন চলে আসছে, এভাবে করলেই চলে যাবে, প্যারা নাই। কলেজে মানে ধরো ওই কলেজের ভিতরে সবারই একটা হাই কনফিডেন্স যে এখান থেকে প্রতি বছর এত মানুষ চান্স পায়, তার মানে এখানে যারা টপ পজিশন করবে তারা ভালো। বাট এটাই হাফ ইয়ারলি রিয়েলিটি চেক। সেকেন্ড ইয়ারে, এই ফার্স্ট ইয়ারের শেষের দিকে ইয়ার ফাইনালে যে আমার রেজাল্ট অনেক খারাপ হয়ে গেল। আমার লাইফে ফার্স্ট টাইম মেবি আমি তোমার A+ মিস করছি, 4.42 রেজাল্ট আসলো। তখন রিয়েলিটি চেক আসলো যে না, আরে আমি অনেক টাইম নষ্ট করে ফেলছি, এত টাইম নষ্টর পরে এখন তো ব্যাক করা লাগবে। আমি আবার কলেজে আমার সেকশনের প্রিফেক্ট ছিলাম। তো ক্যান্টনমেন্ট কলেজে প্রিফেক্ট হওয়া মানে প্রিফেক্ট মনিটর এগুলো হওয়া মানে বুঝি না ভাই। প্রিফেক্ট মনিটর ওই যে ক্লাস ক্যাপ্টেনের ক্লাস ক্যাপ্টেন ভার্সিটিতে সিআর বলে, কলেজে তোমাকে এটাকে হচ্ছে প্রিফেক্ট বলে, মানে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে প্রিফেক্ট মনিটর বলে। কলেজ ক্যাপ্টেন, প্রিফেক্ট, মনিটর, 3টা র্যাঙ্ক থাকে। তো কলেজ ক্যাপ্টেনের পরে হচ্ছে ক্লাস প্রিফেক্ট,
ক্লাস প্রিফেক্টের পর হচ্ছে ক্লাস মনিটর। তো প্রিফেক্ট ছিলাম, কলেজ ক্যাপ্টেনের জন্য নির্বাচন করলে ওখানে হয়ে যাওয়া হয়তো, বাট অত ভালো লিডারও ছিলাম না যে মানে কলেজ ক্যাপ্টেন হইতে পারবো। তো মানে অত ভালো ভোকালও ছিলাম না, মানে ভোকাল ছিলাম, মানে নিজেকে প্রেজেন্ট করতে পারতাম। তোমাদের সামনে আই ডোন্ট নো, আই এম নার্ভাস কেন গল্প বলতে। না ভাই কি বলতেছেন ভাই, বেসিক্যালি হচ্ছে ভাই আমাদের ঠান্ডা লাগছে, ওরও লাগছে আমারও লাগছে। আচ্ছা আচ্ছা, আমি অটোমেটিক নার্ভাস তোমাদের সামনে, আমি বুঝলাম না ভাই। এনিওয়ে, তো হচ্ছে ওখানে যে ওই প্রিফেক্টের দায়িত্ব পালন করতে যে সব মিলায় পড়াশোনা একদম কম হয়েছিল। তো পরে যখন আমার রিয়েলিটি চেক হলো যে না, আমি অনেক পিছায় যাচ্ছি, আমার তো স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, তো আমাকে এখন পড়তে হবে, না পড়লে আমি আর কাম ব্যাক করতে পারবো না, আমি একটা লুপের ভিতরে ফেসে গেছি। আর ফার্স্ট ইয়ারে ততদিনে পড়াশোনা অনেক কম করার কারণে অলরেডি আমার ব্রেন অনেক ডাল হয়ে গেছে। মানে ধরো আমি আগে যেমন ব্রেন অনেক ফাস্ট ছিলাম, এসএসসি লেভেল পর্যন্ত যেমন অনেক দ্রুত চিন্তা করতে পারতাম, ধরতে পারতাম, ম্যাথ সলভ করতে পারতাম, অনেক ডাল হয়ে গেছে। তো পরে আমি তোমার হচ্ছে যে সব কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলে প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টার মতো পড়াশোনা শুরু করলাম। কলেজ বাঙ্ক করা শুরু করলাম, কলেজ না যেয়ে আমি বাসায় একা পড়া শুরু করলাম, ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করা শুরু করলাম। তো এগুলোতে অনেক পড়াশোনা করছি, মানে রাত জেগে পড়াশোনা করছি, মানে ইনহিউম্যানিক বিহেভিয়ার সেকেন্ড ইয়ারে যে। বাট সমস্যা যেটা হয়েছে যে ওই সময়তে যে আমাদের তো ফুল সিলেবাস ছিল, 19 ব্যাচে আমরাই লাস্ট ফুল সিলেবাসের ব্যাচ। ভাই 20 ব্যাচে ফুল সিলেবাস ছিল ভাই। কি কও তোমরা? এক্সাম দেন ভাই, তোমরা তো এক্সাম দাও, আমরা পড়ছি ফুল সিলেবাস ভাই। তোমরা তো ফুল সিলেবাস পড়ছো, বাট পাস তো অটো পাস। ভাই তুমি শর্ট ভাই শোনা ভাই বলেন ভাই। আচ্ছা, তো পরে অনেক সিলেবাস, অনেক পড়াশোনা সব কভার করার চেষ্টা করছি, বাট আলটিমেটলি হয়েছে যেটা, সব টপিক পড়ছি, সব কিছু জানি মনে হয়, সব কিছু পারি মনে হয়, বাট অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করা হয়নি বা প্র্যাকটিস করা হয়নি, লিখে প্র্যাকটিস করা হয়নি। তো পরীক্ষায় যে বারবারই ভুল করতাম। আমাকে একদিন আমার কলেজের টিচার, আমার মনে আছে, ইসাক স্যার, উনি আমার ম্যাথ খাতা দেখে, ইসাক স্যার মিন্স যশোরের? হ্যাঁ যশোরের, মানে অনেকে আবার মনে করতে ম্যাথের ইসাক, আচ্ছা ম্যাথের ইসাক না, ম্যাথের ইসাক স্যার না, উনি না, আমার কলেজের স্যার। আচ্ছা আচ্ছা, ওনার নাম নিলাম বিকজ হচ্ছে ওনার সাথে রিসেন্ট আবার কাজ করা হয়েছিল, আমাকে আমার কলেজ থেকে একটা সেমিনারের জন্য ডাকছিলেন প্রিন্সিপাল। হ্যাঁ আপনি মাঝে মাঝে জান দেখছি অনেকগুলো সেমিনারে যাওয়া হয় একটা। তো সেমিনারে গেছিলাম, তো স্যারের সাথে কাজ করা হয়েছে, জন্য ওনার নাম আবার নিলাম। মানে আই ডিপলি রেসপেক্ট, মানে আমার স্যারের প্রতি হিউজ ডিপলি রেসপেক্ট। তো উনি হচ্ছে ওই সময় আমার খাতা দেখছিলেন, দেখার পর আমাকে ডাকছেন একদিন। তো লিগালি আসলে কলেজের খাতাগুলা স্টুডেন্টকে দেখানোর নিয়ম নাই, একবারে ফাইনালি দেখানো, বাট উনি আমাকে একা ডেকে দেখছেন যে দেখো মিল্টন, তুমি আসলে ম্যাথে 50-এ 50ই পাইতা, তুমি সব ঠিক করে আসছো, বাট প্রত্যেকটাতে তুমি ক্যালকুলেশন মিস্টেক করে একটার উত্তর মিলে নাই। তো আমি 50-এ 50ই পাইতাম ওই ক্যালকুলেশনগুলো ঠিক করলে, প্রত্যেকটা আমি টাচ করছি, সব আমি পারি, বাট সব আমি তাড়াহুড়া করে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ক্যালকুলেশন টানতে শেষে যে উত্তর মিলে নাই, বা অন্য কিছু একটা উল্টাপাল্টা কিছু মিলে নাই, ডানেরটা বামে নিছি বাট কিছু একটা চেঞ্জ করি নাই। তো এইভাবে 3-4টা ম্যাথে এরকম মিলে নাই, ওগুলো সব পার্শিয়াল মার্ক হয়ে গেছে। তোমার যেখানে আমার 50-এ 50 পাওয়ার কথা, আমি পাচ্ছি 36-37। সো ওই যে একটা প্রবলেম যেটা উনি আমাকে আইডেন্টিফাই করতে বলছিলেন, ওই প্রবলেমের সলিউশন আমি আর বের করতে পারি নাই। মানে ওই সময় আমি আসলে বলতে পারো সেলফ ইগো বলতে পারো, বা আমি একটা অন্য টাইপের মানুষ ছিলাম। আমি এখন যেরকম, মানে ধরো তখন যেমন ছিলাম তার থেকে এখন মানে বলতে পারো যে 100 টাইমস ইভলভ হয়েছে। আপনি এখন যে লেভেলে হাম্বল ভাই, মানে তো আমি 100 টাইমস ইভলভ হয়েছে। তো ওই সময় আমি একটা অন্যরকম মানুষ ছিলাম। তো আমি কারোকে অ্যাপ্রোচ করে জিজ্ঞেসও করতাম না যে ভাই এটা কেমনে করবো, ওটা কেমনে করবো। টিচারদের কাছেও কম যাইতাম, খালি ক্লাস করতাম একা, মানে ভাবতাম যে আমি সব পারবো, আমি গ্রামে বসে বসে একা সব করছি, আমি সব পারবো। পরে আসলে বুঝতে পারলাম যে আসলে আমার, মানে আমি অনেক পরে বুঝছি যে আসলে সব কিছু একা হয় না। তো ওই সময় প্রিপারেশন যেটা হয়েছিল, অনেক ট্রাই করে প্রিপারেশন হয়েছিল, বাট অ্যাডমিশনে এসে প্রথমে তো আমার কনফিডেন্স ছিল যে আমি 7-8টা পরীক্ষা দিলেই পেরে যাব। তো আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল অ্যাডমিশনে। আমার যে অ্যাডমিশন জার্নি, ঢাকাতে কোচিং করতে তো অনেক খরচ হয়, প্রায় 1,20,000-30,000 মতো খরচ হয় রাফ ক্যালকুলেশন করলে। মানে এখানে কিন্তু থাকা খাওয়ার কথা, হ্যাঁ থাকা খাওয়ার কথা আসতেছে। 1,20,000-30,000 তুমি ফার্ম গেটে থেকে যদি কোচিং করতে চাও, সেই সময় 1,20,000 মতো খরচ হয়। মানে টোটাল তুমি ফার্স্ট দিন থেকে পরীক্ষা শেষ করে যাওয়া পর্যন্ত। তো এত টাকা আমার ফ্যামিলি কখনোই বেয়ার করতে পারতো না। তো আমার মানে আমি একদম ডিটেলস বলতেছি না আমার ফ্যামিলির কাহিনী, বাট তারপরে এইটুকু তোমাকে বলি, আমার আব্বুর অত টাকা ছিল না। তো আব্বু ওই সময় ইনস্ট্যান্ট প্রথম 50,000 টাকা ম্যানেজ করছিল সুদের ওপর টাকা নিয়ে,
গ্রামে তো সুদ চলে তাই না, হ্যাঁ, যে হ্যাঁ, I মানুষের can feel it হ্যাঁ, ভাই, মানে একদম তো নিরুপায়ের ব্যাপার প্রথম প্রথম 50,000 টাকা আব্বু ম্যানেজ করছিল সুদের ওপর টাকা নিয়ে। তো ওই টাকা ম্যানেজ করে আমাকে ভর্তি করে ঢাকাতে সেট করে দিয়ে পরে মান্থলি যে 8 থেকে 9,000 খরচ হয় ওইটা আব্বু হচ্ছে তোমার ওই প্রতি মাসে কাজ করে যেটা ইনকাম করছে সেটা থেকে। আচ্ছা এইটা কি ভাই সবাই রিলেট করতে পারতেছে কিনা আমি জানি না, এটা একটু জানানো দরকার। সুদের উপরে টাকা বলতে ভাই আমার আইডিয়াটা বলি কতটা প্যারাদায়ক। সেটা হচ্ছে ধরেন আপনি একটা এক্স অ্যামাউন্টের টাকা নিলেন, ধরেন 3 মাসের মধ্যে শোধ করতে হবে। আপনি 3 মাসে শোধ করতে না পারলে টাকাটা এক্সট্রা বাড়তে থাকবে, এবং ওই যে আপনি এক্সট্রা টাকাটা দিচ্ছেন পুরোটা কিন্তু সুদ ভাই, এটা কিন্তু আপনার আসল থেকে মাইনাস হয় না। ধরেন আপনি 50,000 নিলেন, 3 মাস পরে দিতে না পারলে 10,000 অ্যাড হবে, মানে আপনি 10,000 দিলেন, ইটস নট লাইক যে আপনার 40,000 বাকি, স্টিল 50K বাকি, একদম গলার কাটা হয়ে যায়। আর আমি কাটা হয়ে যায়, এবং আমার আব্বু অনেকদিন ভুগছে এটা। আমি আপনার সাইডটা থেকে চিন্তা করলেও জিনিসটা খুব ভয় লাগে যে লাইক আমাদের সময় দেখা যেত যে অ্যাডমিশন সিজনে বাবা মার টাকা দিতে কষ্ট হচ্ছে, এইটাতেই কিন্তু আমরা নড়ে চড়ে বসতাম। সেখানে আপনি জানেন যে আঙ্কেল অলরেডি সুদের টাকা নিচ্ছে, সো এক্সপেকটেশনের প্রেসার। এটা তো হারাম, বাট অবভিয়াসলি হারাম, বাট উপায় নাই ভাই। বাট মানে ওই মোমেন্টে আব্বুর উপায় নাই, কোনো উপায় নাই। মানে এমন না যে তিনি হচ্ছে যে এই টাকাটা নিচ্ছেন কোনো অ্যাসেট বিল্ডিং এর জন্য বা আমাদের কিছু করার জন্য। মানে সত্যি কথা বলতে আমাদের আব্বুর হচ্ছে যে আব্বু তো দর্জি, তো ওনার দর্জির কাজ করে, উনি দর্জির কাজে যথেষ্ট দক্ষ এবং খুবই স্কিলফুল একজন পারসন। তো ওনার ইনকামের কখনোই ঘাটতি ছিল না, বাট ওই সময়কার আমাদের এলাকার টোটাল ওভারঅল পলিটিক্যাল পরিস্থিতি এবং সব মিলাই এরকম ছিল যে মানে ওই জায়গার মানে মানুষজন যারা ওখানে আছে, মানে আমাদের যে বাজার, আমাদের বাজারের মানুষজন একটা লম্বা সময় বাজারের দোকানপাটি খুলতে পারতো না। পলিটিক্যাল পরিস্থিতি এত খারাপ ছিল, মানে বিশেষ করে ওই সময় আওয়ামী লীগের মানুষজন মানে এবং আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি এদের ভিতরে ব্যাপক কনফ্লিক্ট ছিল। তো আমাদের ওখানে যেহেতু মেজরিটি বিএনপি জামাত, তো ওনাদেরকে ধরপাকড় চলতো, পুলিশ এসে ধরতো। তো মেজর মানুষজন যেহেতু বাজারে আসে না, আব্বুর কাপড় চোপড় বিক্রি হয় না, স্বাভাবিক, ওনার ইনকাম খুব কম। আমাদের কিন্তু এমনিতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওই সময় খারাপ গেছে, নর্মালি এতটা খারাপও না যে আমরা চলতে পারি না। আমাদের আব্বু হচ্ছে আমার জন্মের সময় পাকা বাড়ি করছে, মানে দর্জির কাজ করে। উনি দর্জির কাজে এত দক্ষ এবং এত পপুলার আমাদের এলাকাতে যে উনি হচ্ছে ওই সময় হচ্ছে কাপড়ের কেবল আমাদের বাংলাদেশে 2000 সালের দিকের কথা বলছি, কেবল প্রচলন হচ্ছে। তো যারা হচ্ছে টেকনিক্যালে দর্জির কাজ বা এই টাইপের কারিগরি শিক্ষাতে প্রশিক্ষণ নিছে, তারা গ্রামের দিকে কাজ করে অনেক ভালো ইনকাম করতো। তো আব্বু হচ্ছে 3টাতে প্রশিক্ষণ নেয়া, তোমার ইলেকট্রিক্যালে, দর্জি এবং হচ্ছে সাইকেল মেকানিক, 3টাতে প্রশিক্ষণ নেওয়া। আব্বু দর্জির কাজ করতো, বাট ইলেকট্রিকের সমস্ত কাজ পারতো। পাশাপাশি দর্জির যে সেলাই মেশিন আছে, সমস্ত সেলাই মেশিন সার্ভিসিং পারে আব্বু। উনি হচ্ছে মাল্টি দিকে ট্যালেন্টেড। তো উনি কী করতো, দর্জির কাছে গার্মেন্টসে যেমন হয়, আমি যেহেতু টেক্সটাইল পড়ি আমি আরও ভালো জানি, গার্মেন্টসে যেমন তোমার কাপড় কাটিং হয়, কাপড়ের ডিজাইন হয়, সেগুলো প্রোডাকশন হয়, এগুলো উনি যেহেতু হাতে কলমে শিখছে, উনি নিজে নিজে ডিজাইন করতে পারতো। তো নিজে নিজে ডিজাইন করে ওই সময় এক একটা মেয়েদের কাপড়, মানে সালোয়ার কামিজ থেকে শুরু করে এগুলা এলাকাতে এক একটা নাম দিয়ে দিয়ে ছাড়তো। তোমার মনে আছে কিনা, স্টার জলসায় এক সময় যে পাখি জামা, পাখি করতো, খুব ভাইরাল হইলো। তো আব্বুর এরকম নিজস্ব ডিজাইন থাকতো, ওগুলো এলাকাতে এমন ভাইরাল হইতো যে সবাই আমাদের দোকানে বানাইতে আসতো। তো আব্বু একসময় বহুত ইনকাম করছে, করে আমাদের পাকা বাড়ি টাড়ি করছে, আমাদের 3 রুমের পাকা বাড়ি আছে, এখনও সেটাতে আমরা থাকি। এখন হচ্ছে জায়গা সংকট, ফ্যামিলি মেম্বার অনেক হয়ে গেছে। বাট ওই সময়টা পার্টিকুলারলি ধরো হচ্ছে আমি যখন 9-10 এসএসসি অ্যাডমিশন পার করছি, এবং অ্যাডমিশনের পরে 1 বছর পর্যন্ত টানা 4-5 বছর এরকম একটা ফেজ আমাদের গেছে, আমরা খুবই ফাইন্যান্সিয়ালি কষ্ট করছি। সো ওই সময় আব্বু ওই প্রথম ব্যালেন্স করছে, এরপরে হচ্ছে তোমার আস্তে আস্তে উনি অ্যাডাপ্ট করে ফেলছে, ওনার পরবর্তীতে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক হয়ে যায়, পরে অ্যাডাপ্ট করে ফেলছে। আমার যেটার জন্য এত কিছু বললাম, যেটার ব্যাকগ্রাউন্ড দিতে এত কিছু বললাম, সেটা হচ্ছে ফার্ম গেটে আমাকে কোচিং করার জন্য রেখে গেল আব্বু। তো আব্বু আসলো, এসে ফার্ম গেটে একটা মেসে কথাবার্তা বলে একটা সিট টোটাল মিলে সব টাকা পয়সা দিয়ে রেখে গেল। তো আমি জানি আমার ফ্যামিলিতে টাকা নাই, সব টাকা সবই সামহাও কোনো না কোনোভাবে ম্যানেজ করছে। তো আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার চোখের সামনে এতগুলো টাকা দিচ্ছে, উদ্ভাসে দিচ্ছে, তারপরে উদ্ভাসে কোচিং করছি আমি মালিক টাওয়ারে, উদ্ভাসে দিচ্ছে, তারপরে মেসে দিচ্ছে, তারপর হচ্ছে আমার হাতে দিয়ে যাচ্ছে। তো আমার খুব খারাপ লাগতেছে। তো আব্বু যখন আমার রেখে গাবতলিতে বাসে উঠে চলে যাবে, এই জন্য তোমার ফার্ম গেটের ওই আনন্দ সিনেমা হলের সামনে থেকে বাসে উঠবে, আমি হাঁটতে হাঁটতে গেছি, যে আব্বুর চোখে মুখের দিকে তাকে আমার খুব কষ্ট লাগতেছে। তো আমি আব্বুকে বলছি যে এত কিছু করে ফেললাম বা এত কিছু হয়ে গেল, এত খরচ হইলো, মানে থিমটা এরকম ছিল, এত খরচ হইলো, আমার আদৌ কিছু হবে তো? তো আব্বু তখন আমার চোখে মুখের দিকে তাকায় বলছে যে দেখো, যা হবার হবে, তুমি খালি তোমার কাজটা করে যাও, তুমি আমার ছেলে, যদি তুমি ভালো কিছু করো তাও তুমি আমার ছেলে, তুমি না করো তাও তুমি আমার ছেলে, তাই না? তুমি না করলেও আমি তোমার পাশে আসি, তোমার যদি কিছু হয় তাও পাশে আসি, না হইলেও পাশে আসি। তো তুমি জাস্ট তোমার কাজটা করে যাও, বাকি আল্লাহ ভরসা, কিছু না কিছু জীবনে হবে।
তো ওই সময় ওই একটা কথা আমার প্রচণ্ড ভিতরে করছে, মানে ভিতর থেকে শক্ত করছে যে না আমাকে পরিশ্রম করতে হবে। তো আমি ওখান থেকে তোমার আব্বু চলে গেল, আমি হাঁটতে হাঁটতে খুব উদাসীনভাবে হেঁটে চলে গেছি মেসের রুমে, যে পড়াশোনা করা শুরু করছি, চেষ্টা করছি, বাট তখনও আমার গাইড ছিল না, আমি তখনও এলোমেলোভাবে পড়ছি। উদ্ভাসের ক্লাস বুঝতাম, বাট ক্লাস বুঝতে যে ক্লাস নোট করতে পারতাম না। এবার কি কি পড়াইছে, তখন তো অনলাইনের যুগ ছিল না, কি কি পড়াইছে বাসায় এসে এসে ভুলে গেছি। বই দিয়ে রাখছে 22টা 23টা, এর ভিতর কোনটা পড়তে হবে কোনটা পড়া লাগবে না, ক্লাসে কোনো গাইডলাইন টাইড কিছুই দেয় নাই। সো কোশ্চেন ব্যাংক পড়তে হবে তাও জানতাম না। ফ্রেন্ড ওই যে পার্সোনাল একটা সেলফ ইগো আছে, ফ্রেন্ডের তেমন কারোর সাথে সেভাবে আলাপ আলোচনাও করি নাই, নিজের মতো করে পড়া শুরু করছি। তো আবার ওই আগের মতো নিজের মতো করে আন্দাজে ঢিল মেরে পড়াশোনা করা। 3-4 মাস গেল, পরীক্ষা দিলাম। উদ্ভাসের র্যাঙ্কগুলোতে খুব বেশি ভালো র্যাঙ্ক আসতো না, 1000-এর নিচে মেবি একবার বা দুইবার আসছে, বাকি সবসময় ওরকম 1500, 1600, 1700 এরকম আসতো। ফাইনালি রেজাল্টেও আমি খেয়াল করছি যে আমার ওরকমই ইঞ্জিনিয়ারিংয়ে র্যাঙ্ক ওরকমই আসে। 1000-এর নিচে আমি একবারই আসতে পারছি বুটেক্সে, বাকি রুয়েট, কুয়েট, সাস্ট এগুলাতে তোমার ওই 1 থেকে 2000-এর ভিতরে ওয়েটিংয়ে বারবার যে ধাক্কা খাই, বুঝতে পারছো? তো ওই উদ্ভাসে যেরকম র্যাঙ্ক হইতো ফাইনালি যে ওরকমই হয়েছে, বুয়েটে হয় নাই। পরীক্ষা দিয়েছিলাম 7-8টা মতো, ফর্ম তুলে 7-8টা মতো পরীক্ষা দেওয়া। প্রথম 3টাতে আমি একদমই ভালো করতে পারি নাই। ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বিকজ আমার ফুল টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্যাটার্নেই পড়তাম আমি। ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্নে তখন যে আলাদা প্যাটার্ন, আলাদা করে পড়তে হয়, আলাদাভাবে ক্র্যাক করতে হয়, এইটা আমি চিন্তাও করি নাই। তুমি বললে বিশ্বাস করো না, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কি আমি জানি না। আমি পরীক্ষার হলে যে ফার্স্ট দেখতেছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন। এখানে একটা ছোট্ট কোশ্চেন, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি যদি বন্ধু বান্ধবের সাথে একটু কথাবার্তা বেশি বলতাম তাহলে এই প্রবলেমগুলো হইতো না? জাস্ট একটা কিউরিওসিটি আউট অফ। হ্যাঁ, আমার পরবর্তীতে এসে যখন আমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে বুটেক্সে যখন ভর্তি হয়ে গেলাম, তখন আমি প্রচুর পরিমাণে সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও দেখছি। মানে বলতে পারো যে আমি সেলফ ডেভেলপমেন্ট ভিডিওস এবং বই তখন মানে এই জগতে ঢুকে পুরো খাওয়া শুরু করছি, এত পড়তেছি আমি। মানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে শুরু করে যত এই টাইপের বই আছে, তারপরে যদি তোমাকে বলি মোটিভেশনাল ভিডিওসের ভিতরে সন্দীপ মাহেশ্বরী, তারপর হচ্ছে তোমার জন রিম, এই জনরা যারা যারা আছে, টনি রবিন্স থেকে শুরু করে সবার ভিডিও দেখা শুরু করছি। ওগুলা দেখতে দেখতে আমার ভিতরে রিয়ালাইজেশন আসছে যে আমি আসলে মানুষ হিসেবে এখন যেমন আছি, এই মানুষটা আসলে কোনো আইডিয়াল মানুষ না, আমাকে অনেক কিছু পরিবর্তন করা লাগবে। তো পরিবর্তন করা লাগবে, কিভাবে অন্যের সফলতায় খুশি হওয়া যায়, ছোটো ছোটো জিনিসপত্রগুলো যখন পরিবর্তন হওয়া শুরু হয়েছে, তারপর যখন আমি আন্ডারস্ট্যান্ড করা শুরু করছি যে হাউ টু বি সাকসেসফুল হওয়ারও একটা আর্ট আছে, শেখারও একটা আর্ট আছে। হাউ টু বি সাকসেসফুল যখন আমি এই জনরাটা আস্তে আস্তে বোঝা শুরু করছি, তখন মনে হয়েছে যে যদি আমি কলেজ লাইফে ওই সময় যারা আসলে ভালো করতেছিল, কলেজে টপ করতেছিল, যারা একদম পরিপূর্ণভাবে পড়াশোনায় লেগেছিল, ওদের সাথে যে যদি বন্ধুত্ব করতাম, ওদের সাথে যে যদি একটু বোঝার চেষ্টা করতাম ওরা কী করছে, কী করতেছে, ওদের প্যাটার্নটা কী, ওদের গোলটা কী, বা কোনো টিচারের সান্নিধ্যেও যদি থাকতাম, তার কথা শুনতাম যে আচ্ছা কলেজের টিচারই ধরো তখন তো এখন অনলাইনে যত ভাইয়াদের অ্যাক্সেসিবিলিটি আছে, তখন এগুলা ছিল না। যদি অনলাইনের ভাইয়ার মতো যদি আমার এলাকার কেউ থাকতো, যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যখন এসএসসিতে উপজেলাতে ফার্স্ট হই, আমার সাথে আমার এক বন্ধু, মানে বন্ধু বলতে ওর সাথে আমার পরিচয় নেই, বাট ওর বাসা উপজেলাতে, ও সেকেন্ড হয়। ও যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়, আমিও যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই। ও যশোর ক্যান্ট থেকে কিন্তু বুয়েটে পড়তেছে, ও কেমিক্যালে পড়ে, কেমিক্যালে পাস আউট করে গেছে। আমি কিন্তু ওই সেম যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে পারি নাই। এবার তুমি বলতে পারো ভাইয়া তাহলে আপনি বুয়েটে পাইলেন না, বাট আপনি তো ওদিকে তো আবার ফার্স্ট হয়েছিলেন, সে সেকেন্ড হয়েছিল, আপনি কি কম মেধাবী বা সে কি বেশি মেধাবী? ব্যাপারটা এরকম না। দেখো সেম সিলেবাস এসএসসি পর্যন্ত কিন্তু আমরা পড়ছি, আমরা কিন্তু আমি উইদাউট টিচার ইন্টারপ্রেট করে কিন্তু টপ করছিলাম। সো আমার কিন্তু ক্যাপাবিলিটি ছিল, বাট এখানে অ্যাডভান্টেজ ফ্যাক্টর ওর যেটা কাজ করছে, আমাদের উপজেলা থেকে কয়েকজন ভাই আছে, ওনারা এক ফ্যামিলি থেকে সম্ভবত 2জন বা 3জন হচ্ছে বুয়েটে চান্স পাইছিল তখন, 2জনই সিএসসি ত্রিপলিতে, ওনারা ব্যাপক ফেমাস। সো ওনাদের সাথে ওর সরাসরি কানেকশন ছিল। ও উপজেলাতে বাড়ি, রাইট, ও উপজেলাতে বাসা, ওর ভাইয়াদের উপজেলাতে বাসা। সো ভাইয়াদের সান্নিধ্যে শুরু থেকে ছিল যে তোমার এভাবে এভাবে পড়া লাগবে, এগুলো বাদ দেওয়া লাগবে, এগুলো পড়তে হবে, এই জায়গাগুলোতে তুমি ফোকাস করবা। সো শুরু থেকেই গাইডেন্সে ছিল, শুরু থেকে ওই প্যাটার্নে পড়ছে, ফাইনালি কোচিংয়ের সময় ওই সেম প্যাটার্নে পড়ছে, ভালো করছে। ও হচ্ছে যে তোমার বুয়েটে র্যাঙ্ক করছে, আমি কিন্তু ওই জায়গাতে করতে পারিনি, বিকজ ওই গাইডেন্সটা আমার ছিল না, আমার কানেকশন ছিল না, কোনো ভাইয়ের সাথে কানেক্টেড ছিলাম না। ফলে দেখা যাচ্ছে যে ওই জায়গাতে আমার একটা ল্যাকিং ছিল, বড় ধরনের ল্যাকিং ছিল। এটা আমি অনেক পরে এসে বুঝছি, এবং আমার যে স্ট্র্যাটেজিক প্রবলেম ছিল, এইটা আমি যখন বুঝতে পারছি, তখন আমি সবচেয়ে বেশি রিসার্চ করছি যে এক্সামের স্ট্র্যাটেজি কি। বললে বিশ্বাস করবো না, আমি এটা কোন টাইমলাইন ভাই? সরি টু ইন্টারাপ্ট, এটা টাইমলাইনটা কখন? মানে আমি আপনি স্ট্র্যাটেজির প্রবলেমটা বুঝছি চান্স পাওয়ার পর, মানে আমি
বাচ্চারা এত সুন্দর কন্টেন্ট পায় ভাই। রাইট রাইট। আমি হচ্ছে তোমার মানে আমি তোমাকে একদম খুলে বলি, মানে ব্যাপারটা এরকম, আমি অন্ধের মতো পড়াশোনা করছি, অন্ধের মতো পড়াশোনা করছি। না আমি আমার হাইয়েস্টটা দিছি। ওই হাইয়েস্টটা যদি কেউ একজন বড় ভাইয়ের সাথে গাইডলাইনে দিতাম তাহলে আমি হয়তো র্যাঙ্ক করতাম, হইতেই পারতো আমি র্যাঙ্ক করতাম। এবং আমার সাথে আমার ফ্রেন্ডরা বলতো, আমি যখন বুটেক্সে পড়ি আমার অনেক ফ্রেন্ডরা বলতো যে মিল্টন তুই আসলে এর চেয়ে ভালো প্রতিষ্ঠান ডিজার্ভ করিস, তুই যেখানে পড়তেছিস। বিকজ ওদের ভিতরে টপ নচ, বাট মানে অনেক ক্ষেত্রে রিকগনাইজ করে না ভাই, এটা মানুষের অজ্ঞতা বা হইতে পারে। বাট ওই মানে এই কথাটা বলার পিছনে যেমন মানে হইতো যেটা যে ধরো 1-1-এ 1-2-তে 2-1-এ আমরা যে সমস্ত কোর্সগুলো পড়তেছি, ওই কোর্সগুলোর টিচারের ক্লাসে আমি অনেক বেশি ডিপলি ইন্টারপ্রেট করতেছি, টিচারকে ডিপ কোশ্চেন করতেছি, বা টিচার একটা কোথাও কিছু পড়াচ্ছে ওখানে যে আমি নতুন কোনো থিওরি বলতে স্যার এটা এভাবে না এভাবেও করা যায়। ফার্স্ট ইয়ারে প্রচুর পাকনামি করতাম যখন পড়াশোনায় অনেক ফোকাস ছিল, পরে আস্তে আস্তে আবার এদিক থেকে সরে আসি। তো তখন ফ্রেন্ডরা বলতো যে তুই আসলে ডিজার্ভ করিস। তো আমি আসলে কখনো ফিল করি না যে আমার ব্রেন সাপোর্ট করতেছে না, বাট আমি ফিল করছি যে আমার ওই ল্যাকিং ছিল হচ্ছে গাইডলাইনের। তো যখন আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, চান্স পাওয়ার পরে যখন আমি হচ্ছে তোমার ঢাকাতে এসে সেট হচ্ছি, উদ্ভাসের টিচার হব ওই সময়টাতে আমি ইন্ডিয়াতে তোমার যারা টপার আছে ওদের দেখবা ইন্টারভিউ নাই। আর ইন্ডিয়াতে ইউপিএসসি আছে, তারপরে তোমার হচ্ছে জেই, ত্রিপলি, নিট, মানে যেগুলো আছে এইগুলার প্রত্যেকটা ইন্টারভিউ আমি এরকম প্রায় 100-র উপরে টপার ইন্টারভিউ দেখছি। খালি বসে বসে আমার কাজই ছিল প্রতিদিন ইন্টারভিউ শোনা। তো এই ইন্টারভিউগুলো শোনার পিছনে কারণ হচ্ছে ও কিভাবে ভালো রেজাল্ট করছে, ওর স্ট্র্যাটেজিটা মেনটেন মানে বোঝা। তো এভাবে ধরো অনেক স্ট্র্যাটেজি আমি ওখান থেকে শিখছি। শেখার পরে এগুলো আমি আমার 1-1, 1-2-তে পড়াশোনাতে অ্যাপ্লাই করার ট্রাই করছি এবং দেখছি আর আসলেই তো এগুলো অ্যাপ্লাই করে খুব ভালো মানে দ্রুত করা যায়, অ্যাডাপ্ট করা যায়। এই জন্য আমার 1-1, 1-2, 2-1 এগুলোতে রেজাল্ট ভালো ইউনিভার্সিটিতে। এরপরে আমি আবার রেজাল্টে ফোকাস করি না, রেজাল্ট ভালো। আবার আমি কিন্তু উদ্ভাসে টপ ক্লাস নিতাম, মানে সবচেয়ে বেশি সংখ্যক ক্লাস নেওয়ার সংখ্যায় ছিলাম। আবার এদিকে রেজাল্ট ভালো করতেছি কেন? কারণ ওই স্ট্র্যাটেজি মেনটেন করে কম সময়ে ইফেক্টিভ একটা আউটকাম আনার ট্রাই করতাম তখন, যে কীভাবে আনা যায়। পরবর্তীতে এগুলাই আমার স্ট্রেংথ হয়ে গেছে। আমি যখন পরে হচ্ছে যে অনলাইনে আসছি তখন আমি খেয়াল করে দেখছি যে আসলে আমার যা সরঞ্জাম আছে, আমি যদি গাইডলাইন ভিডিওস না বানাই বা স্ট্র্যাটেজিক ম্যাটেরিয়াল না দিই বা আমি যেটা আমার স্ট্রেংথ এগুলো শেয়ার না করি, কখনো কেমিস্ট্রি পড়ায় আমি টপ নচ টিচার হতে পারবো না। আমার এত ম্যাটেরিয়াল বা এত সাপোর্ট নাই। কারণ তো স্টুডিও ছাড়া তো এসব কেমিস্ট্রি ক্লাসগুলা মানে ধরো তুমি যদি হোয়াইট বোর্ডে ক্লাস নাও তখন অলরেডি সবাই স্টুডিও অ্যাভেল করে ফেলছে, কয়জন মানুষ তোমার হোয়াইট বোর্ডে ক্লাস দেখবে? তো এই জন্য আমি শুরু করি ওইভাবে। আমার এটাও একটা প্ল্যান ছিল যে আগে আমি স্ট্র্যাটেজিক ভিডিও দিয়ে স্টুডেন্টদের নজরে আসবো, তাদের ভালোবাসা পাবো, তারপরে আস্তে আস্তে যখন আমি পুরো সেট করে ফেলবো তখন আমি কেমিস্ট্রিতে ফুল ফোকাস করবো। যেমন ধরো রিসেন্ট 6 মাসে আমি পুরো কেমিস্ট্রিতে ফোকাস করতেছি, বাট দ্যাট ওয়াজ এ প্ল্যান যে আগে আমাকে স্ট্র্যাটেজিক ভিডিও বানাতে হবে, তারপরে ওদের ভালোবাসা পেতে হবে, সবাই আমাকে চিনবে, আমার ওদের সবসময় অ্যানালাইসিস করে ভিডিও দিতাম। আচ্ছা, আমি কিন্তু ভাই এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে পডকাস্ট আগে কথা বলে নাই যে অ্যাবাউট আপনি বলতেন যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না নল, এই ব্যাপারটা এটা আমি এই যে ওভার দ্য পডকাস্ট শুনতেছি আমি জানি না, আমি এখানে রিয়াকশন একটু কমই দেখাচ্ছি, ঠান্ডা লাগছে তো বেশি কিছু করতে গেলে কাশি দিয়ে ফেলতেছে, ঠিক আছে। ঘটনা যেটা হয়েছে, আপনি কিন্তু এই মুহূর্তে দাঁড়ায় যে মানুষটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট টু দ্য গাই ইউ আর টকিং অ্যাবাউট। যে মানে ধরেন আপনার একটা সমস্যা হয়েছে, আপনি কাউকে বলতেছেন না বা জানতে চাচ্ছেন, এটা কিন্তু আমি রিলেটই করতে পারতেছি না। বিকজ আমার কোনো প্রবলেম হলে ভাই আমি আপনার নক দিই, আজ পর্যন্ত অনেকবার নক দিয়েছি। ইনফ্যাক্ট স্টুডিও লাইটিং কেমন করতে হবে এটা নিয়ে আর কিন্তু আপনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, পর্দার দাম কত মনে আছে আপনার, আই গেস, ঠিক আছে। তো জিনিসটা আসলে ভাই আমার কাছে মানে ওদের এইটুকু লার্নিং নেওয়া উচিত যে লাইফ ইজ অ্যাবাউট ট্রায়াল অ্যান্ড এরর। আপনি যখনই ভুল করতেছেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিছু একটা সমস্যা হচ্ছে অ্যান্ড ইউ শুড স্টিক টু দ্য পিপল যারা এটাতে বেটার করতেছে। এই জায়গাতে আমার একটা মানে পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে একটা পয়েন্ট অফ টাইমে যে তোমাকে ফিল করতে হবে যে আমি আসলে ভুল করতেছি। তুমি যদি না বুঝতে পারো, তোমার রিয়েলাইজেশনটা না হয় যে আমি যেই মানুষটা আসলে এটা কোনো আইডিয়াল মানুষ না, আমার ভিতরে অনেক কিছু প্রবলেম আছে যেগুলোর কারণে আমার গ্রোথে সবচেয়ে বড় বাধা। ইভেন আমি তোমাকে এটাও বলতে পারি, আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম আমার শুরুর দিকে যে সার্কেলগুলো আমি মেনটেন করতাম, আমি একটা পর্যায়ে যে ফিল করছি যে এই সার্কেলের ভিতরে আমি স্টাকড অবস্থায় আছি, একটা পর্যায়ে স্টাকড অবস্থায় আছে, আই হ্যাভ টু চেঞ্জ মাই সার্কেল। যদি আমি সার্কেল চেঞ্জ না করি তাহলে যেহেতু ওরা গ্রোথ মাইন্ডসেটের না, আমিও গ্রোথ আনতে পারতেছি না, আমার সামহাও কোথাও একটা আটকে যাচ্ছে, কোথাও একটা আমি ওর বাইরে যাইতে পারতেছি না। সো আমাকে চেঞ্জ করা লাগছে এবং আমি সার্কেল চেঞ্জ করে প্রপারলি নিজেকে ওয়েল
মানে গ্রোথ মাইন্ডসেটের কিছু মানুষজনের সাথে কানেক্ট করে তারপরে কিন্তু, যেমন ধরো আমার এই যে 3 দিন হলো আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, এখন গ্র্যাজুয়েশন শেষের পরে তুমি সবাই আমাকে বলতে পারতো বেকার, বাট আমি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই কিন্তু আমার নিজের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, ওয়েবসাইট, অটোমেটেড পেমেন্ট মেথড, ইচ অ্যান্ড এভরিথিং করে ফেলছি। সো আমি এখন বলতে পারি না আমার একটা বিজনেস আছে। সো আমি বেকার না অ্যাটলিস্ট, হ্যাঁ আমি চাকরিজীবী না, বাট আই হ্যাভ সামথিং যেখান থেকে আমার অটোমেটেড ইনকাম হইতেছে অ্যাটলিস্ট। সো যেই মানুষগুলোর সাথে আমি স্ট্যাক ছিলাম হয়তো তারা হয়তো এখন সেম এই অবস্থানে আছে, পাস আউট করছে মোটামুটি একটা মিডিওকার সিজি, বাট হয়তো বেকার, হয়তো ওই প্রবলেমগুলো তারা ফেস করতেছে যেটা করার আমার কথা ছিল। সো ওই আইডেন্টিফিকেশনটা দরকার যে আমি এই জায়গাতে স্ট্যাকড আছি, এই মানুষগুলো আমার লাইফে কী টাইপের ইম্প্যাক্ট ফেলতেছে, এগুলোর জন্য আমার কী প্রবলেম হচ্ছে, আমার নিজেকে চেঞ্জ করা উচিত নাকি হচ্ছে আমার সার্কেল চেঞ্জ করা উচিত নাকি আমার থট প্রসেস চেঞ্জ করা উচিত। সো আমার নিজের প্রতি, এটা একটা ওয়ার্ড আছে না যে নো থাই সেলফ, নিজেকে জানো। সো নিজেকে জানতে হবে এবং ওই প্রশ্নটা করে তারপর না আমি ইভলভে যাব, যাচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ। সবার সাথেই হয়, ভার্সিটির ফার্স্ট ইয়ারে অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল থাকে, পরে হচ্ছে সবাই দেখা যায় আস্তে আস্তে নিজের পথ অনুযায়ী again the meme drops যে ভাই ভার্সিটি ফার্স্ট ইয়ারে 1-1 গড়ে ওঠা ফ্রেন্ডস ফরএভার মেসেঞ্জার গ্রুপ কখনো টিকে না, ট্রুলি এটা কিন্তু মিম আকারে যাবে, ট্রুলি টিকে না। ফার্স্ট ইয়ারে বলা হয় যেমন 80 জনের ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট হয়, 80 দেহ এক প্রাণ, লাস্ট ইয়ারে বসে বলা হয় যে 80 দেহ 80টাই প্রাণ। আচ্ছা ভাই এইখানে একটু এটা আমি জানি অনেকে এই পডকাস্টটা অ্যাডমিশন সিজনে মাঝে মাঝে দেখবে। আচ্ছা একটা ভার্সিটিতে চান্স না পাওয়ার অভিজ্ঞতাটা কেমন? আমার নিজে আছে, মানে খারাপ করার অভিজ্ঞতা। আমাকে যারা হালকা পাতলা চিনে, আমার ঢাবির রেজাল্ট ভালো ছিল না এটা অনেকেই জানে, আমার রেজাল্ট একটু ডিফারেন্ট ভাই, লাইক ঢাবিতে খারাপ বাট বুয়েটে মোটামুটি করছি, মোটামুটি ভালো করছে। এই জিনিসটা উইয়ার্ড, মোটামুটি না বুয়েটে পাইছো মানে তো ভালোই করছো ভাই, এইভাবে করে বলাটা ভাই, কারণ মানে পর তুমি বাংলাদেশের টপ নচ স্টুডেন্ট, এটা সবাই মানে ইউ আর ওয়ে টু হাম্বল ভাই, এত হাম্বল ভাই, মানে যেই গল্পটা বলতেছেন তার পুরোপুরি উল্টাটা ভাই, যখনকার কাহিনী বলতেছেন অতিরিক্ত ভাই। এখন আপনি আমাকে এটুকু বলেন, আমি তো আমার স্টোরি তাদেরকে বলছি, আপনার ভয়েসটা শুনো করা যে একটা ভার্সিটিতে খারাপ করা বা চান্স না আসা, এই সিচুয়েশনে যে আমি কিন্তু আপনার প্রবলেমগুলো কাউন্ট করছি, সব থেকে মেজর 2টা প্রবলেম। এক হচ্ছে একটা হারাম সোর্স থেকে টাকা নেওয়া এবং ওইটাকে শোধ করতে চাওয়া, কোনো উপায় না পেয়ে এটা গলার কাটা। সেকেন্ড হইতেছে ভাই এই যে আপনি যে পলিটিক্যাল অবস্থাটা বলছেন, এটা কিন্তু ভাই জনসাধারণ সবচেয়ে বেশি বিপদে থাকতো, কারণ যে লোকটা পলিটিক্স করে তার কিন্তু ব্যাক এন্ডে পাওয়ার থাকে ভাই, তাকে নিয়ে যাওয়া অতটা সহজ না। আমি রিলেট করতে পারতাম, যেমন যখনই আর কি আপনার এরকম অ্যান্টি পার্টি ধরা হইতো, যেই দলই করুক জিনিসটা এরকমই, তখন আমি যখন বাবা বাইরে যাইতো অফিসের জন্য বা ইভেন বাজার করতে, আমার কিন্তু ভয় লাগতো যে লোকটা পলিটিক্স করে না, যদি কিছু হয়ে যায়। এইটা কিন্তু আরেকটা খুব বড় ক্রাইসিস ছিল ভাই আমার কাছে মনে হয় আপনার লাইফে, যেহেতু আঙ্কেলের, আমার ক্ষেত্রে আমি তোমাকে বলি আমি বুঝি, মানে যেহেতু আঙ্কেলের দোকানটা এমন একটা জায়গায় যে জায়গাটাতে প্রতিনিয়ত একটা পলিটিক্যাল অ্যাটাক আসতেছে, ওইখানে থেকে ভাই আপনি পড়তেছেন, ইন দি এন্ড আপনি জানেনও যে রিস্ক আছে। এই টাইপের চিন্তা না আমার মাথায় ছিল না, বিকজ আমি ওখানেই তো বড় হয়েছি। আমি তোমাকে বলি জিনিসটা কেমন হয়েছে কি, যে ধরো ওই মানে বিভিন্ন টাইপের, এগুলো আসলে ক্যামেরার সামনে বলাটা খারাপ দেখে, তারপর আমি বলছি মানে না বলি আমি, তারপরে ব্যাপারটা হয়েছে কি, ওই যে তোমার আওয়ামী লীগের আমলে বেশ কিছু ফাঁসি কার্যকর হয়েছিল না, ফাঁসি কার্যকরের কারণে হচ্ছে যে মানে এন্টি দল যারা আছে বা যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তারা কিন্তু আবার ওই যে ঘর পোড়ানো বা বিভিন্ন টাইপের ক্রাইম করে ফেলছিল আউট অফ ইমোশন বা যাই বলো। এবার পরে ওরা তো আইডেন্টিফাইড হয়েছে, তো আমাদের এরিয়াটা হচ্ছে আবার ওই টাইপের পলিটিক্যাল মানুষজনের বেশি, ধরো ক্রাইমটা করছে 8-10 জন, বাট লিস্টে নাম আসছে সবার। বাট আমরা আবার হচ্ছে এরকম ফ্যামিলির, মানে ধরো আমাদের ফ্যামিলি জিরো পলিটিক্স, মানে ধরো আমরা শুধুমাত্র শিক্ষা অনুরাগী মানুষ এভাবেই চিনে। আমার আব্বু একজন সাধারণ দর্জি, ইনকাম করে, তার 4টা বাচ্চা আছে, 4টা ছেলে আছে, তাদেরকে পড়াশোনার প্রতি ব্যাপক পরিমাণে আগ্রহ। এবং তুমি আমাদের এলাকাতে যত পলিটিক্যাল লিডার আছে সবাই আব্বুকে প্রচণ্ড লেভেলে রেসপেক্ট করে, কারণ আব্বুর বিহেভিয়ার, আচার ব্যবহার ওরকম। সো আমাদের ওই টাইপের প্রবলেম ছিল না যে আব্বুর কিছু হবে বা আমরা কিছু, আমাদের কিছু হবে বা আমরা ওই টাইপের জিনিসপত্র ইনভলভ। আমরা কখনো কোনো মিছিল মিটিং কোথাও যদি আমাদের মানে যাইতে বলে আমরা যাবো না, আমাদের যাইতে বলতেও না। আমরা সবাই ওই লেভেলের হাম্বল এবং পড়াশোনায় আগ্রহী, রাইট। সো প্রবলেম যেটা, যে যেহেতু পুলিশ এসে ওই মানুষগুলাকে ধরে নিয়ে যাচ্ছে বা ওই মানুষগুলাকে বাসায় থাকতে দিচ্ছে না, তো তারা তো আর বাড়িতে থাকতেছে না। তো ধরো তারা আব্বুর দোকানে কাপড় বানাইতে দিছে, ধরো পুরা ওয়ালে আব্বু সব কাপড় বানায় রেখে দিছে, ওই কাপড়গুলা ডেলিভারি যাবে, তারপর আব্বুর কাছে টাকা আসবে। বা ডেলিভারি দিবে কার? মানুষই যদি না থাকে তাহলে ডেলিভারিটা কার দিবে?
তো ডেলিভারি দেওয়ার জন্য মানুষ আসে না, আব্বুর ইনকামও হয় না। ধরো যে 10,000 টাকার কাপড় ডেলিভারি পড়ে আছে, কিন্তু এদিকে আজকে আমাদের চাল কেনার টাকা নেই। বুঝতে পারছি মানে সিচুয়েশনটা এতটা তো এটা হচ্ছে মানে হয় না যে পলিটিক্যাল পরিস্থিতি এক এক সময় এক এক রকম থাকে। ধর এখন আবার ভিন্ন সিনারিও, এখন আমি এই যে কথাগুলো বলতেছি 5 বছর পর হয়তো আরেক রকম সিনারিও থাকবে। সো এই জন্য এগুলো নিয়ে আসলে কমেন্ট করা মানে আমি আমার যে সিচুয়েশনটা বোঝানোর জন্য বলতেছি। বাট হ্যাঁ, ডেফিনেটলি ফাইন্যান্সটা আমাকে হিট করছে, অনেক হিট করছে। এই জন্য আমি বুঝি যে যারা আসলে একটা গ্রাম থেকে উঠে আসে, টাকা পয়সা যাতে অনেক সমস্যা, তারা আসলে কী টাইপের মেন্টাল পেইন ফিল করে এটা আমি বুঝি। এই জন্য কেউ যদি আমাকে কখনো আসলেই বোঝাইতে পারে যে ওর টাকা সমস্যা, আমি ওকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিই কোর্সে। যদি মানে এটা আমি জানি না আমার খারাপ নৈতিক দায়িত্ব ভাই। কিন্তু অনেকটা রিলেট করতে পারতেছি। এটা রিজন হচ্ছে ভাই মানে আমি কিন্তু খুব ভালো ফ্যামিলি, মানে খুব বড় পাওয়ারফুল টাকা পয়সাওয়ালা ফ্যামিলিতে বিলং করি না, ভেরি ডিসেন্ট, রেসপেক্টেড, এডুকেটেড এরকম একটা ফ্যামিলি। বাট এই জিনিসগুলা কোয়াইট রিলেটেবল, যেহেতু এটা আমার স্টোরি না আজকে আমি বলতেছি না, বাট এগেইন আমি এটা বুঝতে পারতেছি এই ধরনের ইস্যু ভাই যখন বাসায় থাকে। আমি জানি না আপনি পড়ালেখা আদৌ ঠিক মতো করতে পারতেন কিনা, কারণ আই ইউজড টু ফেস সাম ইস্যুস। আর কি আমার কাছে মনে হতো যে হোয়াট এম আই ডুইং, কবে আমি এখানে চেঞ্জ আনতে পারবো, ইমপ্রুভমেন্ট। মেন্টাল ট্রমা তো কিছু ছিলই। মানে ধরো আমি আগেও একটা ভিডিওতে বলছি এই কথা যে আমার মাঝের 3-4 মাস এরকম গেছে যে পুরা 1 মাসের হাত খরচ আমি 100 টাকা দিয়ে চালাইছি। হ্যাঁ, মানে ধরো আমি যশোরে থাকতেছি, পুরো 1 মাসের হাত খরচ আমার কাছে 100 টাকাই আছে, এবং আমি জানি যে 100 টাকা দিয়ে আমার পুরো মাস চলতে হবে। সো আমার ফ্রেন্ডরা যদি পুরীর দোকানে যে পুরি খায়, আমি খাইতে পারবো না, আমি বলতে পারতেছি না আমার কাছে টাকা নেই, বাট তোরা যা, আমার একটু কাজ আছে। So you have to ignore. So you have to ignore. But you have to মানে battle yourself. তুমি তোমার ভিতর থেকে কিন্তু এগুলো কিন্তু কষ্ট। তোমার ফ্রেন্ড সার্কেল যাচ্ছে একটা জায়গায়, তুমি যাইতে পারবা না, আর তুমি কাউকে কারণও বলতে পারবো না যে কেন তুমি যাইতে পারতেছো না। ঠিক আছে, জাস্ট ইউ হ্যাভ টু স্মাইল অ্যান্ড সে যে তোরা যা, আমার একটু কাজ আছে। মানে ইউ হ্যাভ টু ব্যাটেল ইউরসেলফ যে না, আমি একটাই কন্ডিশনে আছি। সো ওইটা ছিল দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা অবস্থা। তো ওই জায়গা থেকে তোমাকে ঘুরতেই হবে। তো আমি আবার ওই জায়গাতে যেহেতু মেন্টালি খুব লো ফিল করতাম, নিজেকে প্রকাশ করার যে একটা মানসিকতা বা এক্সপ্রেসিভ হওয়া, প্রোগ্রামে যাওয়া বা উপস্থাপনা করা, এগুলাতে ওভার ইনভলভমেন্টের একটা এটাও কারণ ছিল যে মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতাম। কারণ আমার আশেপাশে মানে যারা আসছিল তাদের প্রোফাইল শুনলে মানে আমারই ইয়া লাগতো। যেমন ধরো কেউ হচ্ছে কোনো আর্মির মেজরের ছেলে, আর্মির মেজরের মেয়ে, কারোর বাবা ব্যাংকার, কারোর বাবা হচ্ছে যে মানে হাই প্রোফাইল সবাই, এবং ওদের কথাবার্তার টোন শুনলেই বোঝা যায় ওরা হাই প্রোফাইল। আমার আবার একটা ভালো দিক হচ্ছে আমার আব্বু লেখাপড়া করছে ক্লাস 9-10 পর্যন্ত, বাট উনি খুব শিক্ষা অনুরাগী একজন মানুষ। উনি সুযোগ পান নাই তাই পড়াশোনা করেন না, উনি ব্যাপক ট্যালেন্টেড একজন মানুষ। মানে ধরো আমাদের 4 ভাই মিলে আমরা যতটুকু ট্যালেন্ট, উনি একাই তার সমান। আলহামদুলিল্লাহ, এটা বোঝা যায় ভাই। কারণ মানে যখন একটা মানুষ কাপড় বানাচ্ছে, সে কিন্তু ওই স্কিলটাই শিখে, ওইটার মেশিনারিজ ফিক্স করে কিন্তু শিখে না। ইভেন আমার দাদু ডাক্তার ছিল, ডাক্তার ছিল, ওনার ডাক্তারি লাইনেও ব্যাপক নলেজ। মানে ধরো আল্লাহর রহমত বলতে পারো। পাশাপাশি হচ্ছে যে আব্বুর একটা নলেজের কারণে আমরা ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলিতে এখনও পর্যন্ত মানে অ্যাটলিস্ট হেলথ রিলেটেড মেজর কোনো ইস্যু হয়নি, বিকজ অফ হিজ নলেজ। মানে তিনি ছোটখাটো প্রিকশনস আগে থেকেই নিয়ে থাকেন। মানে বলতে পারেন যে অফিশিয়াল স্টেটমেন্টটা তার কাছে নাই, বাট হি নোজ আ লট। মানে এটা হচ্ছে যে লিটারেসি এন্ড এডুকেশন থাকে না, এডুকেশন ইজ হোয়াট ইউ লার্ন ফ্রম আউটসাইড, আর লিটারেসি মানে তুমি খাতা কলমে যা শিখছো সার্টিফাইড। তো ওনার লিটারেসি নাই, বাট হি হ্যাজ এডুকেশন। উনি বাংলাদেশের প্রায় 34-35টা জেলাতে দর্জির কাজ করছে। সো ওনার হিউজ নাম্বার অফ মানুষের সাথে কাজ করার অ্যাবিলিটি আছে, মানে কাজ করছে, মানুষকে চিনি। আমি যখন উদ্ভাসে ক্লাস নিয়ে বেড়াইতাম, বাংলাদেশে অনেক জেলাতে ক্লাস নিয়েছি, তো যেখানেই যাইতাম যে আব্বুকে ফোন দিয়ে আজকে অমুক জেলাতে আসছি, ও অমুক জেলাতে গেছো, আমি তো ওখানে থাকতাম, ওই জায়গার এই খাবারটা খেয়ে এসো, এটা ভালো, অমুক জায়গার এইটা দেখে এসো, এটা ওই জায়গাতে ইয়া। সো মানে হি ইজ এ হিরো, মানে হিরো টু মি আর কি। এন্ড অলসো তার লাইফটা বেশ মজার ভাই, देयर ওয়্যার লাইক অপশনস টু এক্সপ্লোর, সে অনেকখানে গেছে আর কি। উনি আমার চেয়ে আরো বেশি স্ট্রাগল করছে। আমি তো আমার লাইফের খুব ছোট্ট একটা টাইম স্ট্রাগল করছি। হ্যাঁ, একদম বলতে পারেন যে ভাই কলেজ লাইফ এন্ড অ্যাডমিশন সিজন, এই তো। তারপরে তো আমি ফিক্স হয়ে গেছি। আমি মানে ধরো সত্যি কথা বলতে কি, আমি আজকে যতদূর আসছি আমার লাইফে, এটা তার ভিশন, তার স্বপ্ন। সে স্বপ্ন দেখছিল তাই আমি আসছি। মানে ধরো আমি যতই ট্যালেন্টেড হই বা আমার ভিতরে যত ট্যালেন্টই থাকুক, উনি যদি চিন্তা না করতো যে আমার এই ছেলেটাকে আমি এই জায়গায় পাঠাবো বা কি আমার প্রপার সাপোর্ট দিতে হবে, দিস ইজ মাই ড্রিম, একে আমি সাপোর্ট দিয়ে নিয়ে যাবোই, তাহলে আমি ওখান থেকে কখনোই বের হয়ে আসতে পারতাম না। মানে আমাকে এই পর্যন্ত আনার জন্য যা যা করা দরকার, ইচ অ্যান্ড এভরিথিং হি ডিড, ইচ অ্যান্ড এভরিথিং। সো হি ইজ দ্য হিরো।
এই জায়গাটাতে ভাই আমি আপনাকে একটু ডিফেন্ড করে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে একটু সেলফ ইগো টাইপের, যে সবাইকে সবকিছু প্রশ্ন করতেন না। আমি আপনাকে একটা কজ বলি, এটা যদি হয় হ্যাঁ বললেন, না হইলে না বললেন। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, লাইক ধরেন বিশেষ করে কলেজ লাইফে, আমার সার্কেলটা এরকম ছিল যে একটা ছেলে একটা ঘড়ি পরে আছে, দেখতে কেমন এটা আমি বুঝতেছিও না, ওটার কস্ট 80,000, আমার হাতে কিন্তু 200-300 টাকার ঘড়ি। তো এইটার কারণে আমি এটা খুব স্ট্রংলি ফিল করতাম, যেহেতু তার সাথে আমার কিচ্ছু ম্যাচ করে না, আমি কিন্তু তার সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারতাম না। ইভেন ফিজিক্স আমার এই জিনিসটা কি হবে, আমার কাছে মনে হচ্ছে যে না, হি সো রিচ, ওর কাছে হয়তো ফিজিক্সটা একটু অন্যভাবে আসে, এরকম দ্যাটস দ্য ফিলিংস ফ্রম আ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি গায়, যেটা বলতে পারে। তো ওই টাইমে দাঁড়ায় মনে হয় কি ভাই, আচ্ছা ঠিক আছে, মানে এটা অনেক স্টুডেন্ট রিলেট করতে পারবে যাদের এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা আছে আমাদের মতো, যে তখন একটা ফিলিংস আছে যে না, একদিন আমিও জানবো, আমিও হয়তো পারি, এরকম একটা ইয়ে আসে। তখন ভাই আমরা কথা বলতে পারি না, দ্যাটস আমার কাছে মনে হয় একটা ব্যর্থতা, যেটা সোসাইটি ক্রিয়েট করে বা যেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় যখন আপনার কাছে মনে হয় ইউ আর এট আ ভেরি ব্যাড কন্ডিশন। ডেফিনেটলি ইনফিরিয়রিটি কমপ্লেক্স তো কাজ করে, এটা একটা হিউজ একটা ব্যাপার ভাই, ডেফিনেটলি এটা আই ক্যান রিলেট ইট ভাই। আচ্ছা, হাউ ডাজ ইট ফিল টু ভাই বিকাম দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট অফ ইয়ার ফ্যামিলি? আমি কিন্তু আপনাকে ফলো করি, আমি আপনার পোস্ট দেখে বলতেছি এটা, ঠিক আছে? না, আমি আসলে এটা সেদিন মজা করে লিখছি। আমি প্রথমে তো এটা ফিল আসে না যে আমি আমার ফ্যামিলির প্রথম গ্র্যাজুয়েট। পরে হুট করে আব্বুকে ফোন দিলাম, আমি একটু খুবই ব্যস্ততার কারণে, কেমিস্ট্রি এক্সাম চলতেছিল 25 ব্যাচের, ওদের জন্য ক্লাসেস নিতেছিলাম, তার মধ্যে আমি আবার 1 ঘন্টা কল দিয়েছিলাম ভাই। তো হচ্ছে পরে আমি গ্র্যাজুয়েট হওয়ার পরে ওই পরের দিনই আমি আব্বুকে ফোন দিই না, একদিন পরে আব্বুকে ফোন দিয়ে বলতেছি, আব্বু আমার তো গতকালকে রেজাল্ট দিছে, তো আপনাকে বলা হয়নি, আমি তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল। তো এই কথা বলার পরে আব্বুকে বলতে বলতে আমার মাথায় আসছে আসলে তো আমি তো বাড়ির প্রথম গ্র্যাজুয়েট মেবি, তো আমি সাথে সাথে বলে ফেলছি আমি মেবি বাড়ি থেকে প্রথম গ্র্যাজুয়েট করলাম। তো আব্বু হাসতে হাসতে বললো হ্যাঁ, হিসাব করলে তাই। তো পরে একটু আমরা নিজেরাই রিমাইন্ড করলাম যে আসলে আমাদের 2 জেনারেশনে কেউই ইউনিভার্সিটিতে আসে নাই, সম্ভবত ইন্টারমিডিয়েট পাস করে নাই, মানে আমাদের মানে ফ্যামিলিতে ইন্টারমিডিয়েট পাস করছে হয়তো, ইউনিভার্সিটিতে কেউ আসে নাই এবং গ্র্যাজুয়েশন শেষ করে নাই। আর গ্র্যাজুয়েশন যদি শেষ করেও থাকে, যতদূর আমি জানি ইউনিভার্সিটি থেকে কেউ না। দুই জেনারেশন মানে হচ্ছে যে ধরো মামাদের দিক দিয়ে, চাচাদের দিক দিয়ে, কোনো দিক দিয়ে সম্ভবত, মানে আমি যতদূর জানি, আমার মানে আমাদের নলেজে নাই। If the credit comes to you, ভাই, you should take it. আপনি অতিরিক্ত হাম্বল ভাই, you are the first graduate, just by take it. That's a huge celebrational thing ভাই, এটা I don't know, huge একটা অ্যাচিভমেন্ট। I don't know, but ওই যে বললাম যে এখানে আসলে আমার কোনো ক্রেডিট নাই। আমার বড় ভাইও সমান ট্যালেন্টেড ছিল, আব্বু ওকেও সাপোর্ট দিছে, বাট সামহাও ও হচ্ছে উঠে আসতে পারে নাই এত দূর পর্যন্ত। যদি সে উঠে আসতে পারতো তাহলে হয়তো ফার্স্ট গ্র্যাজুয়েট সে হতো। তো তারপরে হচ্ছে যে আমাকেও সমান সাপোর্ট দিছে, আমি সামহাও সে জায়গা থেকে সার্ভাইভ করছি, বা বড় ভাইয়ের ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো হয়েছে সেগুলো আমার ক্ষেত্রে হয় নাই, দ্যাটস ওয়াই আমি এত দূর পর্যন্ত আসছি। সো সেই ক্ষেত্রে আই ওয়াজ লিটল বিট লাকি। আপনার কি ভাই একজন ছোট ভাইও আছে রাইট? আমার 2 জন ছোট ভাই আছে, আমার টোটাল 4 ভাই। আপনি ভাই তারা কিরকম মেন্টরিং পায় আপনার কাছ থেকে? ওরা তো সবসময় আমার সাথেই থাকে, ওদের 2 জনকে আমি ঢাকাতে নিয়ে চলে আসছি পড়াশোনা করানোর জন্য। গ্রামে থাকলে মানে ওরা আমার মতো মানে পেশেন্স না, মানে আমার মতো অত ধৈর্যশীল না, বিকজ দে হ্যাভ ইউ ভাই, আপনি তাদের উপর আই ডোন্ট নো, বাট আমি হচ্ছে ছোটবেলায় অনেক বেশি পেশেন্স ছিলাম, আমার ব্রেন খুব বেশি ছিল না, মানে ম্যাচিউর বা অনেক বেশি ক্যাচ করতে পারতাম দ্রুত এমন ছিল না, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, বাট দে আর ফার এহেড অফ মি, বাট ওদের ধৈর্যটা একটু কম। তো এই জন্য আমি ওদের কাছে রেখে দিছি, যাতে ওদেরকে সবসময় গাইড করে অ্যাটলিস্ট সবসময় পড়াশোনার ভিতরে রাখতে পারি। তো ওরা পড়াশোনা করতেছে, আই গেস আমার পরে যেটা আছে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম, তো ওরে টেকনিক্যাল যত দিকে আগ্রহ আছে ওগুলা করার জন্য ফুল ফ্রিডম দেওয়া হয়েছে, ওগুলা করতেছে। লাস্টে যে আছে ও আবার অনেক পড়াশোনা করে, মানে আমরা 4th যেটা সবার ছোট যেটা, ও হয়তো কিছু একটা করবে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা সামথিং লাইক দ্যাট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ইউ বিলং টু এ ভেরি ভার্সেটাইল ফ্যামিলি ভাই, এই জিনিসটা কিন্তু সব ফ্যামিলিতে ওপেনিংটা দেয় না। তোমার পড়ালেখা ভালো লাগে না, গো ফর টেকনিক্যাল, বিকজ সব লাইনে কিন্তু যেটা আপনি বললেন যে আঙ্কেল পাকা বাড়ি করতেছে, আমি ভাই এরকম অনেক গ্র্যাজুয়েট জব হোল্ডারদেরকে চিনি, একদম ধরেন হোয়াইট কলার এমপ্লয়ি, বাড়ি টাড়ি কিচ্ছু নাই। সো আই গেস এই জায়গাটাতে আপনি অনেকটা ব্লেসড, আঙ্কেলের ফিলোসফি, আঙ্কেল যেভাবে চিন্তা করে। আব্বু চিন্তা কেমন আমি তোমাকে বলি, আব্বু যখন ওই সময় অনেক টাকা পয়সা ইনকাম করতো, তখন দেখা যাচ্ছে যে 1 মাসের ইনকাম দিয়ে উনি হয়তো 1 বিঘা জমি কিনে ফেলতে হতো, এরকম ইনকাম। তখন জমির দাম কমও ছিল, বাট উনি মাঠে কোনো জমি জায়গা কিনে অনুযায়ী কিন্তু বেশিই ছিল, তখনকার মানুষের ইনকামও কম ছিল, জমির দামও ছিল। তো উনি ইনকাম এমন করতো যে কিনে ফেলতে পারতো, এরকম সক্ষমতাও ছিল ওনার, এবং উনি
ব্যাপক ইনকাম করছে। ওই সময় বরঞ্চ পাকা কিছু স্থাপনা করা অনেক খরচের ছিল। তো আব্বু হচ্ছে দেখা যাচ্ছে যে 30-40 কিলোমিটার দূর থেকে ইট নিয়ে এনে, মিস্ত্রি পাওয়া যায় না, মিস্ত্রি কই থেকে নিয়ে এনে তারপরে পাকা বাড়ি করছে, ছাদ দিছে। তো উনি যেই টাকা ওনার পাকা বাড়িতে খরচ করছে ওই সময় উনি অনেক জমি জায়গার মালিক হইতে পারতো। বাট ওনার ফিলোসফি এরকম যে আমি আমার ছোটোবেলাটা অনেকটা সময় মাঠে ঘাটে মানুষ হয়েছি, তো আমার ওই মাইন্ডসেট আছে। তো আমি যেহেতু আমার বাচ্চা চারটাকে মানুষ করতেছি এই কৃষি পরিবেশে, সো আমার যদি জমি জায়গা থাকে সেখানে যদি আমার চাষ হয় তাহলে ওদের মাঠে যাওয়াই লাগবে। আর ওরা যদি মাঠে যায় তাহলে ওদের ভিতরে মাইন্ডসেট তৈরি হবে না যে আমার এখান থেকে পড়াশোনা করে বের হয়ে বাইরে যেয়ে বড় কিছু করতে হবে। তো ওদেরকে আমি মাঠে পাঠাবো না, মানে উইথ ডিউ রেসপেক্ট, আমাদের ফুল ফ্রিডম ছিল, আমরা চাইলে দর্জির কাজও শিখতে পারতাম। বাট আব্বু সবসময় না করতো যে তোমরা দর্জির কাজটাও শিখো না, তোমরা আমার চেয়ে বেটার কিছু শিখবা, এবং সেটা লেখাপড়ার মাধ্যমে। তোমাদেরকে অন্তত গ্র্যাজুয়েট হওয়া লাগবে। 4 জনকে ছোটবেলা থেকে এভাবে বলছে। বাট এটা লিটল, মানে আমরা যেই পরিবেশ থেকে উঠে আসছি, মানে আই এম বিং অনেস্ট, এই জন্য আমি কথাগুলো বলতেছি। আই এম নট মানে কোনো প্রফেশনকে ছোট করতেছি না, জিনিসটা এরকম, প্রত্যেকটা প্রফেশনই ভালো। বাট আমরা যেই পরিবেশ থেকে উঠে আসছি ওই পরিবেশে এরকমই হয় যে তুমি যদি একবার মাঠে চলে যাও, যে ওখানে যে লেগে যাও, তাহলে ফ্যামিলির এক্সপেকটেশনই থাকে যে তুমি মাঠে যে 5 ঘন্টা বেশি কাজ করলে ফ্যামিলির হচ্ছে চাষাবাদে আরও বেশি উৎপন্ন হবে বা প্রোডাকশন বেশি আসবে, সেক্ষেত্রে ফ্যামিলি ইনকাম বাড়বে। এবং 7-8-9 বছর বয়স থেকে ওই ফ্যামিলি ইনকামের ভিতরে সবাই কন্ট্রিবিউট করা শুরু করে, এবং একটা লুপ তৈরি হয়। তো আমাদের আব্বু সবসময় লুপটা ব্রেক করার ট্রাই করছে যে না, আমরা এই লুপের ভিতরে পড়বোই না। তো উনি চাউলও কিনতো, সব কিছু কিনে খাইতো। ফলে যখন ওনার ইনকাম কম, তখন হয়েছে এরকম যে আমাদের আজকে দুপুরে রান্নাই হইতেছে না, বিকজ আমরা সব কিনে খাই, বুঝতে পারছো? তো উনি যখন ওরকম পিক টাইমে ছিল, উনি জমি জায়গা না কিনে, ওনার মাইন্ডসেট এটা ছিল যে উনি আমাদের জন্য একটা সুন্দর থাকার পরিবেশ দিবে, পড়াশোনার পরিবেশ দিবে, যেখানে আমরা ফুল ফ্রিডম পাবো পড়াশোনা করার। তো আমার ফ্যামিলি এই জায়গা থেকে আমাকে প্রচুর সাপোর্ট করছে পড়াশোনায়, আব্বু আম্মু ফুল ফ্যামিলি। আর ভাইয়া তো আছেই, আমি ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি অনেক কিছু ভাইয়ার থেকে শিখছি 9-10-এ। ভাইয়া আমার মানে এহেড ছিল, উনি আমার 5 বছরের বড়। উনি হচ্ছে এসএসসি দিচ্ছে সম্ভবত 11 বা 12 সালের দিকে, সো আমি দিছি 17-তে। তো দেখা যাচ্ছে যে বেশ উনি হচ্ছে আগে। তাহলে ভাই বলা যায় আপনি হচ্ছে একটু লাকিই ছিলেন, কারণ আমি গ্রামের দিকে খেয়াল করি যে পড়ালেখার দিকটা এতটা সাপোর্ট করে না। এই যে মাঠে যায় যে কাজ করতেছে, এটা যদি একটু গ্যাপ যায় পড়ালেখার জন্য, তখন আর কি বকার এখন সাপোর্ট করে। বাট আমাদের ওই সময়টাতে একদমই সাপোর্টিভ ছিল না, এটা বলা যায়। এবং ওই যে আব্বু মাঝে মাঝে উদাহরণ দিত যে দেখো তোমার পাশের বাসার অমুকের ছেলে আছে, ও পেট থেকে পড়ার পর ওর হাতে, মানে ও যখন থেকে কিছু একটা বোঝা তুলতে পারে তখনই কিন্তু ওর হাতে কুদাল ধরিয়ে দেওয়া হয়, মাঠে যায় যে কুপানো শুরু করে বা ওই টাইপের কাজকর্মগুলো শুরু করে। ফলে ওটা কিন্তু ফ্যামিলি কালচারে পরিণত হয়। আর যখন কালচারে পরিণত হয় তখন ওটা থেকে বেরিয়ে আসাটা মুশকিল। এমন না যে বেরোয় না, দেয়ার আর মাল্টিপল এক্সাম্পলস, বেরোয়। বাট আব্বু আমাদের ক্ষেত্রে ওটা চাই নাই, এই জন্য আমাদেরকে প্রচণ্ড লেভেলে প্রোটেস্ট করছে। আম্মু মাঝে মাঝে এরকম চাষাবাদ করার ট্রাই করছে, পাঠানোর ট্রাই করছে। একদমই যে যায় নাই তা না, আমাদের হচ্ছে যে আমাদের মানে জমি জায়গা বলতে ভিটা বাড়ি, আর পাশে একটা হচ্ছে আমাদের আরেকটা জমির প্লট কেনা আছে, যেখানে আমাদের বাগান করে, আম বাগান থেকে শুরু করে বাগান টাগান করে। তো ওখানে মাঝে মাঝে কিছু সবজি টবজি চাষ হইলে ওখানে যে কাজ করতাম, কোদাল দিয়ে কোপাইতাম, বিভিন্ন ছোটোখাটো কাজকাম করতাম, এগুলো করছি। এগুলোর জন্য আম্মু প্রেশারাইজ করতো, বাট আব্বু সবসময় এই জায়গাতে প্রোটেক্টিভ ছিল এবং উনি স্বপ্ন দেখাইতো। একজন খুব দূরের কথা চিন্তা করতেছে আর আরেকজন আজকে দুপুরে কেন ভাত রান্না হয় না এটা চিন্তা করতেছে। দুইটাই লজিক্যাল ভাই, নট ইলজিক্যাল। হ্যাঁ, আম্মুর ক্ষেত্রে আম্মু বলতো কি যে যেহেতু আম্মু হচ্ছে যে ওখানকার প্রাইমারি স্কুল বা হাই স্কুলের হেড টিচার বা টিচার হওয়াটাই অনেক বড় কিছু ওনাদের সামনে। আম্মু তো অতটা লেখাপড়া করে নাই, বা আম্মু বাইরের জগতে খুব কম গেছে। তো আম্মুর ক্ষেত্রে আম্মু দেখা যাচ্ছে যে ওই প্রাইমারি স্কুলের টিচার হইতে পারলে অনেক খুশি, যে তুই বড় হয়ে প্রাইমারি স্কুলের টিচার হবি। তা আমি আব্বুরে যে বলতেছি যে আমি বড় হয়ে প্রাইমারি স্কুলের টিচার হবো, আব্বু আমার বলতেছে যে তুমি বড় হয়ে প্রাইমারি স্কুলের টিচার কেন, আরো বড় কিছু চিন্তা করো। তুমি টেলিভিশনে দেখো না অমুক মানুষ এটা করতেছে, অমুক মানুষ ওটা করতেছে, হ্যাঁ, তো তাদের মতো তুমি চিন্তা করো, তুমি এখনই ঠিক করো না, আস্তে আস্তে বড় হইতে হইতে দেখা যাবে যে কোথায় কদ্দূর যাইতে পারো। তো ফ্রিডম সবসময়ই আছে। আম্মু তো এখন বুঝে সব, বাট আব্বু সবসময় ফ্রিডম দিছে যে তোমার যেটা হইতে ভালো লাগে সেটা হোক। কখনোই প্রেশারাইজ করে না যে তোমাকে ডাক্তারি হওয়া লাগবে, তোমাকে ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে, তোমার যেটা ভালো লাগে। ছোট যে দুইজন আছে ওদের ক্ষেত্রেও সেম, ওর যদি না পারে তাহলে দরকার নেই, যেদিকে ভালো লাগে সেদিকে যাক। মানে এইখানে ভাই মেইন লাইনটা কি ভাই, যারা ভিশনারি মানুষ তারা অ্যাকচুয়ালি কুইক মানিটা পছন্দ করে না। যেমন ধরেন আমার নিজের দাদা কৃষক ছিল, সেটা কিন্তু খুব সম্মানের একটা কাজ, লট অফ রেসপেক্ট দেয়ার। বাট এইটা যখন একটা বাচ্চা যেটা বললেন যে দাঁড়াইতে পারার পর থেকে, হাত শক্ত হওয়ার পর থেকে কোদাল ধরতেছে,
হইতে পারতো যে তার ডেভেলপমেন্টের আরো অনেক জায়গা আছে। সো এই যে কুইক মানি এজেন্ট কি আমি আজকে এইটুকু করলে এতটুকু টাকা আমি পেয়ে যাচ্ছি, বাট আপনি যদি আজকে 2টা চ্যাপ্টার পড়েন ইউ ডোন্ট নো যে আপনি কয় টাকা পাচ্ছেন। সো এই কুইক মানিটা আসলে ভাই একটু প্রবলেম, অ্যান্ড এইটাই গেছে এখানকার মেইন থিম আর কি, যে আঙ্কেল সবসময় চিন্তা করছে যে নট দিস মিল্টন, মেবি মিল্টন আরো অনেক বড় হবে, দেন আর কি সে তার ক্যাপাসিটি অনুযায়ী একটা ইনকাম করবে, এটাই গেছে আঙ্কেল ভাব। আব্বুর আরেকটা আমাকে নিয়ে ভরসা কেমন ছিল, ছোটবেলা থেকে আমি মানে আমার চেহারা দেখতে, আমার চালচলন, কথাবার্তা, আমি মোটামুটি ধরে নাও যে 99% আমার আব্বুর কপি। আচ্ছা, তো ওনার নিজের দেখছি আমি না ওনার নিজের ভিডিও দেখছি ভাই একটা হ্যাঁ আমার সাথে একটা ছোট্ট একটা ভিডিও আছে 30-40 মিনিটের। প্লিজ বলেন ভাই। হ্যাঁ, তো ওনার ওই মানে ওনার জেনেটিক্সের উপর ওনার একটা নিজের ব্যাপক ভরসা যে আমার মাইন্ডসেট এমন আমি তো জানি, এই ছেলেকে দিয়ে হবে উনি জানতো, এই জন্য উনি ব্যাপক ইফোর্ট দিছে আমার পিছনে, এটা মানতে হবে। এবং মানে দেখা যাচ্ছে যে ওনার বাকি ছেলেপেলে যারা আছে, বাকি যে 3 জন আছে, ডেফিনেটলি তারাও ভালো। সো তাদের উপরেও আব্বুর ওরকম ভরসা আছে, ওদের পিছু আব্বু এখনো প্রচণ্ড ইফোর্ট দিতেছে। এখন তো আমিও সাপোর্টে চলে আসছি। সো আশা করতেছি যে ছোট দুজন আরও ভালো করবে। আমার ছোট যেটা আছে ও হয়তো লেখাপড়ার ফিল্ডে অত ভালো করবে না, বাট ও টেকনিক্যালিটি তো অনেক ভালো। আমি বলে রাখি আমার যে ভিডিওস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যা আমি করি সব কিছুর ব্যাক এন্ডের কাজ ও করে আমার সাথে। ওর কিন্তু কেবল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, জাস্ট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, ওর বয়স অনেক কম, মানে আমাদের অডিয়েন্স রেঞ্জে পড়ে ভাই। হ্যাঁ অডিয়েন্স রেঞ্জে না, অডিয়েন্স রেঞ্জেও এখন আসে নাই, মানে আমি তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে এখনো কাজও শুরু করি নাই, মানে এটা বলতে 27 ব্যাচ, রাইট, ও 27 ব্যাচ। সো হচ্ছে যে অনেক ছোট, তারপরেও ও সব পারে মোটামুটি, ও ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে সব পারে, ও সব করে, এডিটিং থেকে শুরু করে ইভেন ধরো আমার মার্কেটিংয়ে যে সমস্ত ছোট ছোট ক্যাম্পেইন, ইচ অ্যান্ড এভরিথিং যা আমি করি ওরে জাস্ট কাজ বুঝাই দিলে ও শিখে যায়। আর টেকনিক্যালিটিস তো আছেই, ওরে বলতে হবে যে এই কাজটা তুমি শেখো, ও 2-3 দিন 4 দিনে শিখে ও আমার কাজ করে দিচ্ছে। সো হি ইজ সুপার অ্যাডাপটিভ, কাজ করে। বাট ওরে পড়তে বললে ও 2 লাইন পড়ার পরে এরকম করে আর নেই, মোবাইল চাপতেছে। তারপরে ওরে ধরো যে লিখতে বললে ও এরকম করে লিখবে, হাতের লেখা খুবই বাজে, মানে আমাদের বাড়িতে এত বাজে হাতের লেখা কারণ নাই। আমার আব্বুর হাতের লেখা সুন্দর, আম্মু সুন্দর, বড় ভাই সুন্দর, আমার মোটামুটি ছোটোবেলায় খারাপ ছিল, বাট লিখতে লিখতে এখন সুন্দর হয়ে গেছে অনেক। এখন মেবি বাসায় সবার থেকে আমারই বেশি সুন্দর, এবং সবাই খুব প্রশংসা করে। ওর হাতের লেখা এত বাজে যে ওর কোথাও একটা ফর্ম ফিল আপ করতে দিলে ও কি করবে, বলবে ভাই এটা তুমি করো। ওর নাম কি ভাই? ওর নাম হচ্ছে লিমন খন্দকার, সবাই চিনে ওরে। লিমন খন্দকার ভাই ডাক্তার হবে না, আর্টস নিছে, ওর ডাক্তার হওয়ার চান্স। মজা করে বলছি কিন্তু ভাই, রিসেন্টলি অফিস লাইক লেখা আমরা কি অনেক লেন্দি করে ফেলছি পডকাস্ট নাকি? না ভাই খুব বেশি লেন্দি না, লেট মি চেক ইট ব্যাক। আড্ডা দেওয়া শুরু করলাম, কথাবার্তা বলতে বলতে। না খুব বেশি লেন্দি না। আচ্ছা ভাই আবার একটা কথা বলেন, অ্যাডমিশনের চান্স বা খারাপ করার পরে এক্স্যাক্টলি অনুভূতিটা কেমন হয়? আপনি কিন্তু নিজে ইয়ার ফাইনালে একবার কামব্যাক দিছেন, অ্যাডমিশনে বেশ কয়েকটা কামব্যাক দিছেন, বোঝা যাচ্ছে। সো হাউ ইজ দ্য ফিলিং অ্যান্ড হাউ টু ডু দ্য প্রসেস? আচ্ছা, আমার প্রথম কথা আমি তোমাকে, আমি বুয়েট একদম ফ্যাসিনেটেড ছিলাম আমি বুয়েট নিয়ে। মানে ধরো আমি কখনোই এরকম চিন্তা করতাম না যে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, আমার চিন্তা ছিল বুয়েটে পড়তে হবে, বুয়েটে পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়বো, না ইঞ্জিনিয়ার হইতে নট লাইক দ্যাট, ঠিক আছে? সো বুয়েট এই লেভেলে টিপিক্যালি এরকম। তো পরে আবার কলেজে যে আবার এই বুয়েটের কথা ভুলে গেছিলাম, মানে ধরো এসএসসি পর্যন্ত বুয়েট, কলেজে যে ফার্স্ট ইয়ারে ভুলে গেছি, তারপরে সেকেন্ড ইয়ারে আবার মনে পড়ছে যে বুয়েটে পড়তে হবে। যখন মনে পড়ছে তখন তো ওই লেভেলে পড়াশোনা করছি। এবার টানা তুমি 1 বছর ধরে 4-5 মাস ধরে, মানে ধরো প্রায় 13-14 মাস ধরে তুমি টানা একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চিন্তা করতেছো, তাহলে ডেফিনেটলি ওটার সাথে তোমার অ্যাটাচমেন্ট তৈরি হবে। তো অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার পরে যখন ওটা ব্রেক হয় ডেফিনেটলি ব্যাপক খারাপ লাগে। তো আমি যেদিন সাস্টের পরীক্ষা দিয়ে ফিরতেছি বাসের ভিতরে, তখন হচ্ছে বুয়েটের রেজাল্ট দিছে, এবং বুয়েটের রেজাল্টে আমার হয় নাই। আমি রেজাল্ট দেখলাম আমার আসে না। পরে এর আগে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খারাপ দিছি, জাহাঙ্গীরনগর জগন্নাথে খারাপ দিছি। তো ওই পরীক্ষার রেজাল্ট দেওয়ার কিছুক্ষণ পরে আমার কয়েকটা ফোন আসছে, ফোনে বাসা থেকে ফোন দেয় না, বাসার মানুষজন তো জানে না, বাট টিচাররা তো জানে, যারা আমাকে জানে, কলেজের টিচার। খুবই কষ্টকর মুহূর্ত। আমি যে এত মানে আমার গলা আটকে যাচ্ছিল লিটারালি রেজাল্ট বলতে। হ্যাঁ আমি রিসিভ করছিলাম। আমি আই রেসপেক্ট এভরিওয়ান। সো আমার টিচার যারা আমার সিনিয়র দিচ্ছে, সো সিনিয়র টিচার যারা ফোন দিচ্ছে তাদের আমি ইয়া করতে পারবো না। আমি লাস্ট একবার বলতে যে কেঁদে ফেলছিলাম। আমি মানে বাড়িতে যখন আমি থাকি অলরেডি রেজাল্ট, তখন আমি অলরেডি রুয়েটে চান্স পেয়ে গেছি, রুয়েটে আমি ভর্তি হবো ঠিক হয়ে গেছে। এই মোমেন্টে একজন মানুষ ফোন দিয়ে বলছে তোমার রেজাল্টের কী অবস্থা, কোথায় কোথায় হইলো, তখন ওনার সাথে রেজাল্ট বলতে যে আমি কেঁদে ফেলছি। তো এইটা হচ্ছে আমার মানে নিজেকে কন্ট্রোল না করতে পারার একটা মোমেন্ট ছিল। আর
বাকি যে মোমেন্টগুলো, ওই মোমেন্টে আসি। বাসের ভিতরে যখন আমি ওনাকে রেজাল্ট বললাম টিচারকে, তখন আমার খুবই খারাপ লাগতেছিল, মানে আমার ভিতর থেকে মনে হচ্ছিল আমি শূন্য শূন্য ভাব একদম। কারণ ওই সেম বাসে আমরা পুরা সবাই পরীক্ষার্থী ছিলাম, অনেকের ওখানে বুয়েটে হয়ে গেছিল, অনেকের ওখানে হয়নি, সবাই সামনে হচ্ছে যে তোমার রুয়েট কুয়েটে পরীক্ষা দিতে যাবে, সাস থেকে দিয়ে আসলো। তো খুবই খারাপ লাগতেছিল ওই জায়গা। ওই দিন হচ্ছে তোমার পরীক্ষা দিয়ে যেদিন আমি ঢাকাতে ফিরলাম, দিয়ে আমার মেসের বেলকনিতে দাঁড়ায় আমার প্রচণ্ড খারাপ লেভেলের থিঙ্কিং আসতেছে, মানে ইউ ক্যান সে সুইসাইডাল থিঙ্কিং আসতেছে, মানে এত লেভেলে অ্যাটাচমেন্ট। তো আমার এত খারাপ লাগতেছে, আমি তোমার টেবিল থেকে উঠে বেলকনিতে গেলাম, যে আব্বুকে ফোন দিলাম, দিয়ে বলতেছি যে আমার এরকম চিন্তাভাবনা আসতেছে, আমার মনে হচ্ছে যে আর কিছু হবে না, আমি কি আদৌ চান্স টান্স পাবো, আমি তো এত পড়লাম তো কাজ হচ্ছে না কেন, অলরেডি 4টা পরীক্ষা দিয়ে ফেলছি, এরকম রেজাল্ট। তো আব্বু তখন আমাকে একটা কথা বললো ওই দিন, ওই কথাটা আমার লাইফের পুরো 180 টার্ন নিছে। উনি বলছে যে দেখো, তোমাকে নিয়ে তোমার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা ফিল আপ হয় না, এবার তোমাকে নিয়ে মহান আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা ঠিকই ফিল আপ হবে, এবং ওই প্ল্যানটা যখন ফিল আপ হবে তুমি লাইফে কোথাও না কোথাও পৌঁছাবাই। যখন তুমি পৌঁছাবা তখন তুমি দেখবা ওই জায়গায় দাঁড়িয়ে তোমার এই মানুষটাকে জাজ করে দেখবা, যে তুমি নিজেকে বলবা যে আমি এত বোকা ছিলাম, আমি এইরকম চিন্তা করছি, না আমার মতো মানুষ কীভাবে এইরকম চিন্তা ভাবনা করে। তো পরে আমার ওই কথাটা আমাকে অনেক হিট করে, যে না আমি আমার লাইফে যখনই ক্রাইসিসে পড়ছি, আব্বুর সাথে কথা বলছি, আব্বু কিছু না কিছু এমন বলছে যেটা আমাকে পুরো 180 টার্ন নিছে, এবং হয়েছেও তাই। আমি পরবর্তীতে চান্স পাইছি, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, সেখানে ভর্তি হওয়ার পর আমি লাইফকে অন্য ডাইমেনশনে দেখছি, আমার লাইফ সেটেল হয়ে গেছে। আমি 30-35টা জেলা ঘুরছি বাংলাদেশে, আমি ট্রাভেলই করতে পারতাম না, সেখানে আমি 30-35টা জেলা ট্যুর দিছি, দেন হচ্ছে তোমার এত কিছু অর্জন করলাম, ফ্যামিলির পাশে দাঁড়াইছি। আমার ফ্যামিলি তো বলতে পারো যে ওয়ান অফ দ্য ট্রাস্টেড মেম্বার এখন আমি, মানে যে কোনো কিছু হইলে সবাই আগে আমার সাথে ডিসকাশন করে আচ্ছা এই কাজটা এখন করা যায় এইভাবে, তো ওয়ান অফ দ্য ট্রাস্টেড মেম্বার। সো একদম জিরো থেকে এই পর্যন্ত আসা, এখন আমি লাইফের যত ভালো ডাইমেনশন দেখে ফেলছি, আমার মনে হয় যদি ওই দিন আমি একটু উল্টাপাল্টা ডিসিশন নিতাম, আমি লাইফের কিছুই করতে পারতাম না। আরেকটা ব্যাপার ধরো, আমি একজন মানুষকে পছন্দ করতাম, এই ব্যাপার নিয়ে আমি পডকাস্টে কিছু বলবো না, সরি বাট জাস্ট বলতেছি, পছন্দ করতাম, তার সাথে আমি স্টুডেন্ট লাইফেই আমার মানে আপনার ইচ্ছা, আমাদের কোনো প্রবলেম নাই, এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না, এটা খুবই পার্সোনাল। বাট আমি বলছি যে মানে এটা ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট, যে আমি 4th ইয়ারে থাকা অবস্থায় আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারছি, অ্যান্ড উইথ ফ্যামিলি। মানে আব্বু আম্মুকে জানাইছি যে আমি একজনকে পছন্দ করি, সে তার আব্বু আম্মুকে জানাইছে, বোথ সাইড থেকে ডিসকাশন হওয়ার পরে আমাদের হচ্ছে যে বিয়ে শাদী হয়েছে, এবং আমি তখন ওয়েল সেটেল ছিলাম, তারা কোনো অমত করার জায়গা ছিল না। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস স্টোরি, যেটা আপনি চাচ্ছেন না, অ্যাট লিস্ট দ্য ফিলোসফি, বিকজ আমি নিজেও ম্যারিড, আপনি জানেন এটা ভাই, মানে ফিলোসফিটা কি, কেন বিবাহ করতে হবে 4th ইয়ারে, বা আপনার কেন 4th ইয়ারে বিবাহ করতে হবে, নট 4th ইয়ার না, মানে লাইক ভার্সিটি লাইফে আপনি করে ফেলছেন। আমি কেন করছি, এটার পিছের প্রথম ফিলোসফি হচ্ছে যে মানে ধরো যে যেই মোমেন্টে আমার বিয়ে শাদী করার সময়টা আসছে, বা ওই মোমেন্ট মানে যে সময় আমি করছি, ওই সময় আমার মনে হয়েছে যে না দিস ইজ টাইম যখন আমি হচ্ছে আসলে প্রপারলি নিজের ফ্যামিলিকে মানে হ্যান্ডেল করতেছি, আমার ফ্যামিলির পুরো দায়িত্ব আমি নেওয়ার ক্ষমতা রাখতেছি, মানে আমার নিজের ফ্যামিলি যেটা আমার আব্বু আম্মু ভাই পুরো ফ্যামিলি আমি চালাইতে পারতেছি, আমি তাদের চালাচ্ছি, বা সেখানে আমার কন্ট্রিবিউশন আছে, এবং আমি যদি এক্সটেন্ডেড ফ্যামিলি আমার যাই, ইট উইল বি ওকে, কোনো সমস্যা নেই। 2 নম্বর কথা, আমাদের হচ্ছে যে দীর্ঘদিনের পরিচয় ছিল, ও কুয়েটে পড়ে, আমি বুটেক্সে পড়ি, সো জানাশোনা ছিল, দেখা সাক্ষাৎ খুবই কম হয়, দেখা যাচ্ছে যে 4 মাস 5 মাস পরে একদিন এমনিতে আমরা সাক্ষাৎ হইল, সো ফোনেও খুব বেশি যে কথা হয় না, পুরাটাই ঠিক আছে ট্রাস্টের উপর। সো 4th ইয়ারে উঠে যাচ্ছি, এখন করোনার কারণে বিভিন্ন কারণে আমাদের লেখাপড়ায় ডিলে হয়েছে, সো কে কখন আগে পাস করবে পরে পাস করবে ঠিক নাই, আমি অলরেডি সেটেল হয়ে গেছি, সো এই মোমেন্টে আমরা এই জিনিসটাকে সেটেল করে ফেলতে পারি। 2 নম্বর আরেকটা পয়েন্ট ছিল যে একদম জেনুইন যেটা রিজন, যেটা যে আমার ক্যারিয়ারে আরও ভালো করার জন্য ফুল ফোকাসটা ক্যারিয়ারেই দেওয়া লাগতো। সো এইটাকে আমার এই যে একটা আলাদা ইয়া ছিল যে না এই আমার সামনকে বিয়ে শাদী করতে হবে, ম্যারেজ হতে হবে, সো হ্যাঁ এই জিনিসটা কিন্তু চিন্তা করলে আলাদা একটা প্রেশার আসে, সো একদম 100% ফুল ইয়াটা আমার হচ্ছে ক্যারিয়ারে দেওয়া লাগতো। সো ক্যারিয়ারে যদি যেহেতু আমি দিতে চাচ্ছি, সো ক্যারিয়ারে যদি দিতে চাই তাহলে আমার এই জায়গাতে অ্যাটলিস্ট পারিবারিকভাবে সামাজিকভাবে এটা স্টেবল হইতে হবে, এবং হচ্ছে যে আমার এইটা নিয়ে যেন আবার দুইবার চিন্তা করা না লাগে যে না
আমাকে একজনকে খুঁজতে হবে, তাকে বিয়ে করতে হবে, বা কেউ একজন খোঁজা আছে, তার যে কোনো মোমেন্টে বিয়ে শাদী হয়ে যাইতে পারে। সো এই টাইপের একটা হেডেক, যেটা এটা থেকে আমি বের হইতে চাচ্ছিলাম, এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ঢাকা শহরে বিবাহিত না হলে ফ্ল্যাট ভাড়া দেয় না। সো আমার নিজের স্টুডিও, নিজের স্টুডিও, বাসা, ইচ অ্যান্ড এভরিথিং সেট করার জন্য আমার বিবাহিত হওয়া লাগতো। সো ওটাও আমি আমার সেই মানে তোমাদের ভাবির সাথে কথা বলছি, আব্বু আম্মুর সাথে কথা বলছি যে আমার যদি ক্যারিয়ারে ফার্দার আগাইতে হয়, আমার একটা বাসা দরকার, আমার সেখানে স্টুডিও সেট আপ করা দরকার, আমার ইচ অ্যান্ড এভরিথিং নিজের দরকার। সো এগুলা দরকার হইলে আমার এটা এখন একমাত্র অপশন, যেহেতু সব ঠিকই আছে, আমার মনে হয় যে এখনই পারফেক্ট টাইম। তো তারা মনে করছে আলাদা অফিস নিতে গেলে প্যারা পাবে। আমি বলছি আমি ম্যারিড, আমি যে কোনো জায়গায় যে উঠতে পারবো, ঠিক আছে, বাট হুইন ইউ সে যে ভাই এটা একটা অফিস বা এখানে আমার ওয়াইফ আসবে না, নাও দ্যাটস অ্যান ইস্যু। অফিস ভাড়া দিতে গেলে আবার সেম। এখন আমি ওই স্টেজে যাই নাই, আমি জানি না। আমার এখন অফিস মানে বাড়ি, বাড়ি মানে অফিস। সো এটা একটা ইস্যু ছিল, এটা সলভ হয়ে গেছে। আর আরেকটা জিনিস বলি, আমাদের বিয়েটা হয়েছে আক্ত মানে হচ্ছে দুই ফ্যামিলি যে পড়িয়ে রাখা। সো পড়িয়ে রাখা হয়েছে, এটা বহুত মানুষের কোশ্চেন। আমার বিয়ে নিয়ে এত পরিমাণ কমেন্ট আসে যে আমি এগুলো তো বলি না আসলে, বাট আজকে কথায় কথায় উঠে গেল। মানে আমার আজকে বলার কোনো ছিল না, ইন্টেনশন ছিল না, তোমাদের জানানোর কোনো ইন্টেনশন ছিল না, বাট কথায় কথায় উঠে গেল। আমি মানে এটা আমার লাইফের একটা ফিলোসফি যে আই কিপ মাই প্রাইভেট থিং প্রাইভেট। সো যাতে মোটামুটি এই জায়গাগুলোতে স্টুডেন্টরা যতটুকু জানা উচিত বা মানুষের যতটুকু জানা উচিত ততটুকু জানায়, এর চেয়ে বাইরে যেন সবাই এগুলা নিয়ে বেশি চিন্তা কেন করবে। দেখো, তোমার প্রাইভেট লাইফ নিয়ে তুমি চিন্তা করবো, আমারটা নিয়ে আমি চিন্তা করবো। তুমি আমারটা নিয়ে কেন চিন্তা করবো? তোমার চিন্তা করা উচিত আমার থেকে তুমি কি পড়াশোনা করবো, আমার কি হলো না হলো, কোথায় ঘুরতে গেলাম, এগুলো নিয়ে তোমার চিন্তা করলে দেন তুমি হচ্ছে যে বা ডিস্ট্রাক্টেড হয়ে যাবো, বিকজ তোমার বয়সে হরমোন অনেক হাই থাকে। তো এই জন্য এগুলো নিয়ে আমি খুব প্রাইভেট রাখি। তো দ্যাটস ইট। ওই আক্ট করা, আমার দুজনেরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে দুজনই চাকরি বাকরিতে ঢুকলে, মানে আমি তো অলরেডি বিজনেস করতেছি, ও চাকরিতে ঢুকলেই আমাদের হচ্ছে যে একটা কথা আছে যে আমরা আবার অনুষ্ঠান করব, দুই ফ্যামিলি যে জাস্ট আক্ট করা। ওকে, ঠান্ডা করে দিলাম মনে হচ্ছে। না আচ্ছা, আপনার অনেকগুলো বোল্ড ডিসিশনস আছে, যেটা আমি ভাবছি আমার লাইফে বহুত বোল্ড ডিসিশন আছে, ইচ এন্ড এভরিথিং। এই জায়গাতে একটা বড় জিনিস আছে, ছোটবেলা থেকে আমি ডিসিশন মেকিং এ পরিপূর্ণভাবে আব্বুর উপর ডিপেন্ডেন্ট ছিলাম। বাট আব্বু আমার সবসময় পুশ করতো যে নিজে ডিসিশন নাও। ধরো আমি কিছু একটা করবো, আমি যে আব্বুরে জিজ্ঞেস করছি আব্বু কি করবো, তা আব্বু কি করবে জানো? আব্বু বলবে যে দেখো তুমি যদি এটা করো তাহলে এটা হবে, এটা করো তাহলে এটা হবে, এটা করো তাহলে এটা হবে, তুমি ঠিক করো কোনটা করবা। উনি আমারে কখনোই বলবে না তুমি এটা করো, উনি বলবে এটা এটা আসছে তুমি কোনটা করবা করো, অপশন দিয়ে দিবে, অ্যানালাইসিস করে দিবে, বাট ডিসিশন আমাকে নিতে হবে। এটা আমাকে এত পরিমাণ হেল্প করছে বড় হয়ে। আমি দেখছি অনেক প্যারেন্টস তাদের বাচ্চাদের প্যারেন্টিং এর সময় প্রত্যেকটা জায়গাতে ডোমিনেট করে ডিসিশন চাপায় দেয়। আমার আব্বু আম্মু কখনোই আমাকে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করেনি। আমাকে বলছে যে ঠিক আছে তুমি এটা করতে চাচ্ছ, বাট আমি তোমাকে একটা অ্যানালাইসিস করে দিই, বাকি তুমি ডিসিশন নিও। অ্যানালাইসিস করে দিছে, প্রত্যেকটা অ্যানালাইসিস আমাকে আস্তে আস্তে ডিসিশন মেকিং হেল্প করছে। যখন বড় হয়ে গেছি তখনও প্রত্যেকটা জায়গায় বড় বড় ডিসিশন যেগুলো আমার লাইফে আসছে, যেগুলো আমার পুরো টার্ন নিছে লাইফ, এগুলো সব আমি নিজে নিছি। তারা জাস্ট ছোটোখাটো অ্যাডভাইস যে আচ্ছা তুমি হয়তো এটা করলেও করতে পারো বা এটা দেখো ভেবে। সো ডিসিশন মেকিং এ প্যারেন্টিং একটা অনেক বড় ইয়া। আচ্ছা ভাই, আপনার কাছে একটা কোশ্চেন ছিল যে আপনাদের গ্রামে তো আপনি মনে হয় ফার্স্ট, আপনি কি ফার্স্ট? না না, আমি ফার্স্ট না, আরো অনেক আছে। বাট হচ্ছে জিনিসটা কেমন যে গ্রামে যে একবার ওখান থেকে উঠে চলে আসে সে একদম উঠে চলে আসে, তার গল্প তুমি শুনতে পাবা, তাকে আর দেখতে পাবা না। ব্যাপারটা এরকম। মানে আপনাকে শিকড় ভুলেন নাই কেমন হচ্ছে মোটিভেটেড হয় মানুষ, একজনের তো টর্চ বেয়ারার হইতে হয়। সো আপনারা তো অনেকেই দেখে, আপনি আই ডোন্ট নো, আমি মানে ব্যাপারটাকে ওইভাবে ফিল করি না। আমি গ্রামে হচ্ছে যে ওই যে অকেশনগুলোতেই খালি যাই। তবে আমাদের একটা সংগঠন আছে, দ্য ড্রিমার্স বলে আমাদের একটা সংগঠন আছে। আমার এক বড় ভাই, উনি আমাকে আমার স্টুডেন্ট লাইফে বহুত হেল্প করছে। ইভেন আমি ঢাকাতে এসে প্রথম 1 মাস ওনার সাথে ওনার হলে ছিলাম, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হলে ছিলাম। উনি আমাকে অনেক হেল্প করছে পড়াশোনাতে, বিভিন্ন জায়গায়। তো ওনার একটা সংগঠন আছে, পরবর্তীতে আমি ওটাতে অ্যাড হওয়ার পর একসাথে কাজ করি। আমি ওখানে 1 বছর সভাপতিত্বও করছি, মানে প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। তো আমাদের ওটার কাজ হচ্ছে যে স্টুডেন্টদের তোমার মেন্টরিং করা। মানে ধরো যারা অলরেডি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে গেছে আর যারা কারেন্ট স্টুডেন্ট আছে 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, তাদের সাথে আমাদের একটা ব্রিজিং হয় সংগঠনের মাধ্যমে। ধরো যে আমি যদি সংগঠনের সদস্য হই আর কেউ একজন সংগঠনের সদস্য যে ওরকম 9-10-এ পড়ে,
তো আমি ইউনিভার্সিটিতে পড়ি বা যত বড়ই হই না কেন, আমার কাছে ওর অ্যাক্সেস আছে এই সংগঠনের থ্রুতে। ওর নাম বললে হবে ভাই আমি ড্রিমার্সের, ঠিক আছে? সো সারা বাংলাদেশে যেহেতু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওই উপজেলা থেকে সবাই ছড়িয়ে ছিটিয়ে কোথাও না কোথাও চান্স পাইছে, সো আমরা ওই 9, 10, 11, 12 থেকে মেন্টরিং করি। আর একটা জিনিস যে অ্যাডমিশনের সময় আমরা সবাইকে হেল্প করি। গ্রাম থেকে যারা উঠে আসে তাদেরকে আমরা ঢাকা শহরে বা অন্য যে কোনো জায়গায় থাকার ব্যবস্থা, কোচিংয়ে হেল্প করা, বিভিন্নভাবে হেল্প করি। তো ওই সংগঠনের থ্রুতে আমি বিভিন্ন সময় সেমিনার নিতে গেছি, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, তারপর হচ্ছে যে অ্যাডমিশন রিলেটেড সেমিনার নিতে গেছি। তো হয়, ভালো ফিল হয় যখন হচ্ছে যে সবাই তোমাকে রিকগনাইজ করে, পছন্দ করে, ভালো ফিল হয়। এক সময় এটা শুধুমাত্র গ্রামেই হতো যখন আমি হচ্ছে নর্মাল মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম। এখন হচ্ছে যে কোনো শহরে গেলেই এরকম হয়, এখন যেহেতু সবাই চিনে এখন আরও বেশি ভালো ফিল হয়। ঢাকা শহরে রাস্তাঘাটে হাঁটলেও, আজকেও ধরো ঢাবি থেকে আসলাম, মানে মিল্টন ভাই বলে পিছন থেকে ডাক পড়ে ভালোই এবং দাঁড়িয়ে কথাবার্তা বলা হয়। এটা একটা ভালো জিনিস, অনলাইনে শিক্ষকতা করা এবং পজিটিভ ইম্প্যাক্ট রাখার এটা একটা ভালো দিক যে তোমাকে মানুষ ভালোবাসবে এবং তুমি বাইরে বের হলে বুঝতে পারবা। আচ্ছা, এই কোশ্চেন করার রিজন ছিল যে আপনার মতো সিচুয়েশনে অনেকে থাকে গ্রামে। আমাদের অডিয়েন্স দেখা যায়, আমরা হচ্ছে যখন জিওগ্রাফি দেখি যে ঢাকার বাইরে সবাই, সো অনেকে রিলেট করতে পারবে আপনার সিচুয়েশন। সো তাদেরকে যদি কিছু বলে মোটিভেট করতেন যে মানে আপনি কি মনে করেন হাউ হার্ড ইট ইজ ফর ঢাকা, মানে ধরেন ঢাকা একজন আছে আর একজন গ্রামের জন্য আর কি কতটুকু এফোর্ট বেশি দিতে হবে ঢাকা এবং গ্রামের ভিতরে পার্থক্য বলি তোমাকে। ঢাকায় যে আছে সে অলরেডি ঢাকায় আছে, ওর অ্যাচিভ করার কিছু নাই, ওর ঢাকাটাই অ্যাচিভমেন্ট, ঠিক আছে? আর যে গ্রামে আছে ও লাইফে কিছু করতে গেলে অ্যাচিভ করে ঢাকা পর্যন্ত আসা লাগবে, তারপরে লাইফে কিছু করতে পারবে। দিস ইজ দ্য রিয়ালিটি। বিকজ তুমি ঢাকা পর্যন্ত যদি না আসতে পারো তো তুমি হচ্ছে যে লাইফে একটা পর্যায়ে সেটেল হইতে পারবে না, মানে ধরো জব বলো, বিজনেস বলো, কিছু না কিছু সেটেল হইতে পারবে না। এই জায়গাতে আসলেই তোমার ব্রেনটা খুলে এবং ওই জায়গাতে যায়। সো ওর জন্য অ্যাচিভমেন্টের ওই জায়গাটায় আছে। আরেকটা জিনিস আমি যেটা ওর মতো বয়সে ফিল করছি, মানে যারা তোমরা জুনিয়ররা আমার গ্রাম থেকে দেখতেছো, একদম গ্রাম থেকে দেখতেছো, তোমার মতো বয়সে আমি ফিল করতাম এরকম যে আমি অনেক ট্যালেন্টেড, আমি অনেক মেধাবী, আমার ব্রেন অনেক ভালো, আমি প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছি, মেবি কিছু একটা আমার লাইফে ম্যাজিক হবে মানে কেউ একজন এসে হুট করে আমাকে দেখবে, সে আমাকে অনেক ফেসিলিটিস দিবে, আমার লাইফে সব ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করে দিবে, এটা হবে সেটা হবে। তারপরে হচ্ছে যে আমি হুট করে এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাব, অমুকের মতো লাইফস্টাইল হবে। এগুলো হচ্ছে ডে ড্রিম, মানে দিবা স্বপ্ন দেখতাম, এরকম কিছু হয় না। তোমাকে নিজে স্ট্রাগল করে একটার পর একটা ইট গেথে 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 ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে তারপরে লাইফে কিছু একটা অ্যাচিভ করতে হবে, তারপরে তুমি একজন অ্যাচিভার হবো। কেউ তোমাকে ওই জায়গা থেকে করে দেবে না। সাপোজ তুমি যদি এখন বলো ভাই আই এম দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন ইন মাই ভিলেজ এবং আমি আমার উপজেলা সবচেয়ে ট্যালেন্টেড পারসন, তো আপনি তো অনেক ইয়াতে গেছেন, আপনি আমাকে হেল্প করেন, কেউ করবে না। একজন বাইরের মানুষ তোমাকে সর্বোচ্চ গাইড করতে পারে, সর্বোচ্চ তোমাকে বলতে পারে যে ভাইয়া তুমি এটার পর এটা করো, বাট তোমাকে ওই হার্ডশিপের ভিতর দিয়ে নিজেকে যেতে হবে। প্রত্যেকটা মানুষই ফ্যামিলি সেন্ট্রিক। যদি একটা ফ্যামিলির একটা ছেলে উঠে তাহলে তাদের বাকিদের জন্য সহজ হয়, বাট মানুষ কিন্তু ফ্যামিলির বাইরে যে ওই হার্ডশিপের ভিতর থেকে অন্য কাউকে তুলে আনবে এরকম চিন্তা কমই করে। আর এটা আমার কাছে মনে হয় এটা খুব কঠিন ভাই, কঠিন ব্যাপার, ডেফিনেটলি কঠিন ব্যাপার। আমরা সবাই সেলফ সেন্ট্রিক, এটা মানতে হবে। বাট অনলাইনের যোগে হচ্ছে এখন যেহেতু আপনাদের নলেজটা হচ্ছে শেয়ার করতে পারতেছেন, মৃধা ভাই এন্ড আপনি দুইজনই, আই গেস একটু ইজিয়ার হইছে গ্রামের স্টুডেন্টদের জন্য, মানে ভরসার জায়গাটা। দ্যাট ইজ জাস্ট মেন্টরিং। হ্যাঁ, ভরসার জায়গা। লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইট ভাই। আমরা কিন্তু গাইডলাইন মেন্টরিং ছাড়া কি করতে পারবো একটা মানুষের জন্য? গাইডলাইন মেন্টরিং কতটুকু? তুমি তো জাস্ট মুখে বলতেছো, হ্যাঁ জাস্ট মুখে বলতেছো, শুনতেছে, শোনার পরে ওর ভিতরে যদি একটু ইগনাইট হয়, হইলো না হইলেও বললো যে লেটস ইগনোর ইট, নো প্রবলেম। সো ওর লাইফে পুশ করার কেউ না। সো দ্য থিং ইজ ভাই, আমরা যে ওদেরকে লাইক রিচ করতে পারতেছি না অফলাইনে, সবাইকে সম্ভব না। আমি বা আমাদের একটা মেসেজ থাকবে যে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যে দ্য হার্ডশিপ ইজ রিয়েল, হ্যাঁ, এটা দিয়ে আমাকে যেতে হবে, কোনো ম্যাজিক হবে না। আর আমার কাছে মনে হয় ভাই এইটা আল্লাহর পক্ষ থেকে একটা আশীর্বাদ, কারণ সে যদি হার্ডশিপ ছাড়া, আপনি বা আমি যদি এনি কাইন্ড অফ হার্ডশিপ ছাড়া আজকে যেমনই হই না কেন, মানে যাই হয়েছে না কেন, কিছুই হয়তো হয় নাই, বাট এখন যেখানেই আছে, এটা তো যদি হার্ডশিপের গল্প না থাকতো ভাই আমরা এই জিনিসটা ধরতে পারতাম না।
মানে এটা হোল্ড করার মতো গ্রাউন্ডটা আমাদের থাকতো না। ডেফিনেটলি তোমার লাইফে দেখবে যে তুমি অনেক খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে গেছো, বাট যত খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে যাও তুমি কিছু না কিছু বের হয়ে গেছো। হ্যাঁ, তুমি বের হয়ে গেছো বিকজ তুমি যেই সিচুয়েশন থেকে উঠে আসছো তোমাকে মেন্টালি স্ট্রং মানুষ বানায় ফেলছে। মানে এখন যত বাজে সিচুয়েশন হোক না কেন, আমি জানি না এটা কি আমি অন স্পট শেয়ার করবো কিনা, বেসিক্যালি আমার ফ্যামিলির একজন মেম্বার বেশ অসুস্থ হয়, তো আমরা হসপিটালেও যাই, খুব প্রাইভেট ব্যাপার পুরোটা বলতেছি না। তো বেসিক্যালি আমি হসপিটালের যে বেড যেখানে ধরেন মানুষ ছ্যাপ ফেলে, ভেরি ডার্টি, এই গতকাল পরশুর কথা, আমি ওখানে ঘুমাইছি রাতে। কজ রিজন ইজ কোনো জায়গায় কোনোভাবে নাথিং ওয়াজ ম্যানেজেবল, কোনো হসপিটালে আমরা ম্যানেজ করতে পারতেছিলাম না। এমন একটা প্যারায় এমন একটা টাইমে মহান আল্লাহ আমাদেরকে ফেলছে। আমি যখন শুয়েছিলাম I didn't feel like যে আমি আউট অফ দ্য আর্থ কিছু করে ফেলতেছি। দ্যাটস প্রিটি নর্মাল ফর মি ভাই। আমি আমার কলেজ লাইফে মেলা টাইম এমন হয়েছে, আমি এখানে বসছি, বাসের মধ্যে ময়লার মধ্যে বসছি, অনেক জায়গায় ভাই টায়ার্ড লাগতেছে, হাইটে গেলে 10 টাকা বাঁচবে বাস ভাড়া, আমি রাস্তায় বসে একটু রেস্ট নিয়ে হাঁটছি, আমার কাছে কিছুই নেই, আমি দিব্যি ঘুম দিছি। আমি 3-4 ঘন্টা যতটুকু ঘুমাইছি দ্যাট ওয়াজ আ সাউন্ড স্লিপ। তো আমার কাছে মনে হয় ওই জার্নিটা আমাকে যতটা স্ট্রং বানাইছে, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার অনেক কিছু আমি ট্যাকল করার ক্ষমতা রাখি। ডেফিনেটলি। এবং আমার তোমার ব্যাপারে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তুমি খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারো, শিখে হচ্ছে যে তুমি ইয়া করো। ধরো তুমি তোমার এই টিচিং জার্নিতে অনেক কিছু শিখে অনেক ভালো করছো, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি এবং আমার ভালো লাগে এই জিনিসটা তোমার ব্যাপারে। অনেক দ্রুত শিখো, লিটারালি আইডলের কাছ থেকে এগুলো শোনা। আইডল বললো না, আমি আইডল হওয়ার মতো কেউ না। কি বলেন ভাই, আপনাকে আমি কবে থেকে ফলো করি আই হ্যাভ অলসো লস্ট কাউন্ট, কবে থেকে আপনাকে দেখি, বাট সবসময় একটা ইয়া ছিল যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেন, যে ব্যাকগ্রাউন্ড আপনি যে আমি আপনাকে নক করছি, যেই দিনে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন আই নক, যে ভাই হোয়াটসঅ্যাপ এটা কি লাগাইছেন। আমার সবসময় এরকম একটা ইচ্ছা থাকে যে না, একটা বাচ্চা আপনার ভিডিও যেই অ্যাঙ্গেল থেকে দেখে আমারটাও যেন এভাবে দেখুক, এটাই সবসময় চাই ভাই। সো আপনার কাছ থেকে যে কোনো কিছু শোনা হিউজ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছেন ভাই, আপনি একটু আগে বলছেন। ভাই আমাদের অডিয়েন্স যারা আছে এরা একদমই রুট লেভেলের, এদের প্রতি আপনার একটা লাস্ট পরামর্শ দেন ভাই। হোয়াট শুড বি? পরামর্শ দেয়া কিছু নাই, দিয়ে ফেলছি অলরেডি, সবই দিয়ে ফেলছি, বাট লাস্ট একটা লাইন ভাই। ধরেন এখন ও কোথাও চান্স পাই নাই, বা ধরেন উদ্ভাসের উইকলি এক্সামে খুবই খারাপ হইতেছে, আশা নাই, তার একটা সাপোর্টিং ড্যাডও নাই, এটা আপনার ছিল আলহামদুলিল্লাহ। হোয়াট শুড হি ডু? হোয়াট শুড শি ডু? মানে কঠিন কোশ্চেন, আমি নিজেও বুঝতেছি না যে আসলে এই টাইপের কঠিন কোশ্চেনকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তবে যদি তুমি এরকম কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাও যেখানে তুমি নিজে ভালো করতে পারতেছো না, আবার তোমার ফ্যামিলি সাপোর্ট নাই, তোমার হচ্ছে যে কোনোভাবেই কোনো পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে না, তখন আমার মনে হয় যে তোমার নিজের রিয়েলিটি চেক দেওয়া উচিত। রিয়েলিটি চেক মিনস হচ্ছে যে তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বুকস, ভিডিওস এবং হচ্ছে কন্টেন্ট, এই টাইপের জিনিসপত্রের যাওয়া উচিত। যেমন ধরো যে তোমার লাইফে কিছু হইতেছে না, দ্যাট মিনস তুমি জানো না যে হাউ টু ডু ইট। সো তার কারণে তোমাকে কী করা লাগবে, যে কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস রিলেটেড বই পড়া লাগবে। যদি আমি তোমাকে কয়েকটা সাজেস্ট করি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অ্যাটমিক হ্যাবিটস, অ্যান্ড এই টাইপের তুমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো যে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড ফিল্ডে বেস্ট 5টা বইকে সাজেস্ট করতে, এটা তোমাকে সাজেস্ট করবে। তো এই কয়েকটা বই দেখো। বা আমি আমার লাইফে সবচেয়ে বেশি নিজের ভিতরের ব্যক্তিত্ব ইভলভ করছি হচ্ছে সন্দীপ মাহেশ্বরের ভিডিও দেখে। আবার আমি বলার সাথে সাথে তোমরা এখনকার ভিডিও দেখতে যাও না, এখনকার ভিডিও কিছু বুঝবা না, আমি নিজেও বুঝি না, উনি আধ্যাত্মিক লেভেলের ব্যবসা আবার বলে, বাট ওনার পুরান ভিডিও 13 থেকে 14, 15, 16 ওই সময়কার যে সমস্ত ভিডিওগুলো উনি রেকর্ড করে ইউটিউবে দিছে, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, 60 মিলিয়ন করে ভিউজ, এক একটা হাইলি মোটিভেটিং কন্টেন্ট এবং লাইফের এক একটা সিচুয়েশন ডিফাইনিং কন্টেন্ট। ওগুলা তুমি যদি দেখো, লাইফে হার্ডশিপ কী জিনিস, সাকসেস কীভাবে পেতে হয়, স্ট্রাগল কীভাবে করতে হয়, কীভাবে ছোটো ছোটো জিনিসপত্রগুলো অ্যাচিভ করে বড় জায়গায় যেতে হয়, এগুলো সম্পর্কে ধারণা পাওয়া। তো এই ধারণাগুলো তোমাকে মানে ভিতর থেকে একটা মানুষ হিসেবে বিল্ড করবে যে আমার লাইফের নেক্সট স্টেপে কী হওয়া উচিত। তো ধরো আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, সেই পরামর্শ শুনে তোমার কিছু হইতেও পারে, নাও পারে, বাট আমি যেটা তোমাকে বলার চেষ্টা করতেছি, ইফ ইউ নো ইউর সেলফ দেন ইউ উইল নো যে আমার এখন কী করা উচিত, কি করা উচিত। তখন তুমি তোমার নিজের ওই ইনার সেলফকে ফলো করে কিছু একটা করো, ডেফিনেটলি তুমি ভালো একটা পজিশনে পৌঁছাবো। আমি কিন্তু একটা সময় লো ফিল করছি এবং আমি ফিল করছি যে আমার বন্ধুরা সবাই বুয়েটে চান্স পেলো, ভালো ভালো পজিশনে করলো, আমি অতটা ভালো করতে পারলাম না বা আমার পোটেনশিয়াল অনুযায়ী করতে পারলাম না।
বা আমার আশেপাশের মানুষজন আমাকে নিয়ে যতটুকু এক্সপেকটেশন করতেছিল ততটুকু না ফিল করার কারণে আমার নামে যে সমস্ত খারাপ কথাগুলো হইতেছে এর মানে আমি হয়তো আসলেই খারাপ এরকম কিন্তু ফিল করতেছিলাম। দেন আমি ওই পয়েন্টে যেটা পয়েন্ট আউট করছি, ওই ভিডিওসগুলো দেখে দেখে নিজের ভিতরে অ্যানালাইসিস করতে করতে আমার ভিতরে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আসছে যে মাত্র 11 এবং 12 2 বছরের কর্মের ফল হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট। 2 বছরের কর্মের ফল আমার খারাপ, 2 বছরের কর্ম খারাপ তাই কর্মের ফল খারাপ। বাট আমার তো সামনে পুরো লাইফ পড়ে আছে। লাইফটা কেমন যে একজন বুয়েটে ঢুকলো, আমি বুটেক্সে ঢুকলাম, ও বুয়েটে ঢুকে প্রপার কিছু করলো না, উল্টাপাল্টা কাজ করলো। সাপোজ ধরো পুরা নেশা জাতীয় জগতে চলে গেল, সাপোজ ধরে নিল, হ্যাঁ হইতে পারে। আমি এই 4টা বছর ইউজ করলাম বা 5টা বছর ইউজ করলাম করে করে আমি কিন্তু 5 বছরের ব্যবধানে জীবনে কিন্তু সফল হইতে পারি, সে কিন্তু একদম জিরোতে চলে যেতে পারে। এবার দেখো 2 বছরের ব্যবধানে 2 বছরের কর্মের ফলে আমি ছিলাম আনসাকসেসফুল বা মোটামুটি সাকসেসফুল, হি ওয়াজ মোস্ট সাকসেসফুল। 4-5 বছরের ব্যবধানে আমি আবার দেখো মোস্ট সাকসেসফুল হয়ে যাচ্ছি, সে কিন্তু আবার কিন্তু ব্যাকে চলে যাচ্ছে। এবার সে কিন্তু ব্রেনি, তাকে আবার মানে কি বলে ছোট করার কিছু নাই, সে ব্রেনি, তার লাইফে একটা খারাপ ফেজ গেছে, যে কোনো মোমেন্টে সে বাউন্স ব্যাক করতে পারে, কামব্যাক করতে পারে, এটা চলতে থাকবে লাইফে যে কোনো মোমেন্টে। ও যেহেতু ব্রেনি, ও যে মোমেন্টে রিয়ালাইজ করবে যে আমার কিছু করা দরকার, ও আবার একটা কিছু করবে, করে দেখা যাচ্ছে যে যেহেতু ওর ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো আছে, ওখান থেকে কিছু একটা করে নেটওয়ার্কিং করে স্কিল ডেভেলপমেন্ট করে ও লাইফে হয়তো আমার চেয়ে আরও 10 গুণ বেশি কিছু করতে পারে। তাহলে দেখো আমি এই মোমেন্টে দাঁড়িয়ে 4 বছর 5 বছর পরে এসে ভালো করছি বলে নিজেকে অনেক বেশি হাই ভাবারও কিছু নাই, আবার ও পিছাই গেছে বলে খারাপ ভাবারও কিছু নাই। কারণ কি 2 বছর 3 বছর ব্যবধান ও হাই হয়ে যেতে পারে, আমি লো হয়ে যেতে পারি। আবার ও যখন হাই হয়ে যাবে তখন ও নিজেকে বড় ভাবারও কিছু নাই, আরো 10 বছর পরে দেখা যাচ্ছে যে আমি আবার কোনো জায়গায় চলে যাবো। সে মৃত্যুর আগ দিন পর্যন্ত সুযোগ থাকে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে হচ্ছে তোমার নিজের লাইফ এবং নিজের যেই পোটেনশিয়াল সেটাকে রিয়ালাইজ করে তুমি নিজের সাথে এক্সপেরিমেন্ট করো, অল্প অল্প করে জিনিসপত্র শিখো, শিখতে 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 নিজের লাইফটাকে নিজে এনজয় করো। এবং একটা জিনিস জাস্ট মেনটেন করবা যে তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে প্রাউড ফিল করে কিনা, তোমার নিজের ভাই বোন, আব্বু আম্মু, বা তুমি নিজেকে নিজের কাছে প্রশ্ন করো যে অ্যাজ এ হিউম্যান বিং আমি যেমন, আমি কি আমার নিজেকে নিয়ে প্রাউড ফিল করি বা মানুষের সামনে বলতে পারি যে আমি এরকম মানুষ, আমি ঠিকঠাক। যদি এটা তুমি বলতে পারো তাহলে ইটস ওকে, পরিবর্তনের কিছু নাই, চালিয়ে যাও। যদি না বলতে পারো তাহলে দ্যার ইজ সামথিং যেটা চেঞ্জ করা দরকার, চেঞ্জ করো, ডেফিনেটলি ভালো কিছু হবে। এই ক্ষেত্রে ভাই আমার কাছে মনে হয় কোনো জায়গায় চান্স না হোক বা যাই হোক না কেন, এই যে বুয়েট ভালো, কুয়েট ভালো, রুয়েট ভালো, চুয়েট, বুটেক্স কোনটা ভালো, এই জাজমেন্টগুলো যারা সাধারণত করে আইদার খুব বেশি ইম্যাচিওর, লাইফ নিয়ে কিছুই জানে না, আর যারা একটু এল্ডারলি জাজমেন্ট করে, ফান ফ্যাক্ট তারা কেউ কিন্তু এখানে না। তো যারা এটা নিয়ে ভাই এক প্রকারের ক্রুয়েলটি বা হেট্রেড ছড়ায় যে এটা হয় নাই, লাইফ শেষ, আমার কাছে মানে এর কোনো ভ্যালিডিটি নাই, কারণ সে এখনো জীবিত। যেই লোকটা আমাকে বলতেছে তোমার জীবন তো শেষ, সে আমার সামনে জীবিত দাঁড়াই বলতেছে। কিছু নাই ভাই, সে জীবিত, তাহলে আপনি পাচ্ছেন কেমনে? কোশ্চেন শুড বি আঙ্কেল আপনি কিভাবে বেঁচে আছেন? ডেফিনেটলি দ্যাটস অল ওভার ইট। ভাই অনেক সময় নিয়ে নিছে আপনার ভাই, আমি তোমার বেশি সময় নিলাম কথা কি বলেন ভাই, বেশি কথা বলি। হ্যাঁ এটা আমার ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য, আপনার এই 1 ঘন্টা ম্যানেজ করার জন্য। এর আগে আমি আপনাকে আরো 1 ঘন্টা বের করছি আপনার কাছ থেকে। না তোমার এই কঠিন একটা সিচুয়েশনের ভিতরে তুমি যে এরকম একটা রেকর্ড করলা, আমি ডেফিনেটলি গ্রেটফুল। আপনি খেয়াল করছেন ভাই আমার গলা কিন্তু ঠিকঠাক, আমি কিন্তু আমার অ্যাকচুয়াল টোনে কথা বলতেছি না, ওই শুয়ে থাকার কারণে গলার এক সাইড হয়ে গেছে। যেই সাইড শুয়েছিলাম আই গেস ঘুমের মধ্যে কোনো কারণে মুখটা একটু হা হয়েছিল হসপিটালেই, তো কোন এক প্রকারের বাতাস বের তো ভাই পুরো কন্টামিনেটেড এয়ার, সো গলা গেছে। এনিওয়েজ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। শেষে আমি তোমার জন্য শুভকামনা থাকলো, তোমার প্ল্যাটফর্ম অনেক গ্রো করুক, অনেক অনেক ভালো করো, বেস্টটা দাও, আর স্টুডেন্টকে একদম বেস্ট ভ্যালুটা দাও, তোমার যেই ফিলোসফি লাইফের স্টুডেন্টদের নিয়ে বেস্টটা দাও। আল্লাহ ভরসা তুমি অনেক ভালো করবো, আমরা সবাই ভালো করবো। কখনো তুমি অনেক উপরে যাবা, আমি তখন নাই, কখনো আমি হয়তো একটু ভালো করবো, তুমি পিছে, এটাই লাইফ, কখনো কে কখন উঠবে না ভাই, আমরা একসাথে আছি ভাই, উই ওয়ার্ক টুগেদার ফর দ্য স্টুডেন্টস। ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু আসবে। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার এই ব্যস্ত স্কেজুলে আমাদেরকে এই ঘন্টাখানেক টাইম দেওয়ার জন্য। এর আগে একবার 1 ঘন্টা ফোন দিয়ে জ্বালাইছি, অ্যান্ড দেন আজকে আবার হোপফুলি ভাই আপনাকে নেক্সট যখনই ডাকবো আপনি প্লিজ ভাই এরকম একটু কষ্ট করে হইলো ইনশাআল্লাহ টাইমটা বের করবেন ভাই, ভালো করো, আর আল্লাহ ভরসা ভালো কিছু হবে, দোয়া করেন ভাই ইনশাআল্লাহ। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল এডেট পডকাস্ট। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।